সবাইকে শুভরাত্রি। আম, আমি আজকে আমন্ত্রণ জানাচ্ছি উম, কবি এবং অধ্যাপক, আহ, সাহিত্যিক শহীদুর রহমানের 33তম মৃত্যুবার্ষিকীতে তার কিছু গল্প, কবিতা, এক কথায় তার কিছু লেখনী নিয়ে আমরা একটুখানি আলোচনা করব সমস্বরের পক্ষ থেকে। এখানে বলে রাখি, ওনার আহ, অল্প কয়েকটি বই বেরিয়েছে আসলে। উনি ষাট দশকের একজন লেখক ছিলেন এবং বেশ শক্তিশালী লেখকই ছিলেন। আম, উনি মারা গেছেন 92 সালে। তো আর জানুয়ারির 4 তারিখে। তো সেই হিসেবে আজকেই আমাদের এখানে 4 তারিখ, যদিও বাংলাদেশে গতকাল ছিল। তো আমরা তাকে স্মরণ করে উম কিছু কথা বলবো, তার গল্প নিয়ে আলোচনা করব, গল্প শুনবো, কবিতা শুনবো, কবিতা নিয়ে আলোচনা শুনবো। এগুলোর মধ্যে দিয়ে আমরা তাকে খুঁজে পেতে চাই। আমি শুরু করবার আগে একটু বলি, তার প্রথম বই যেটা বের করা হয়েছিল সেটা 1988-তে, উনি বেঁচে থাকতেই, তার গল্পের বইটি মে মাসে আম, সেটার প্রচ্ছদ করেছিলেন হাশেম খান, এবং এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত হয়েছিল। বইটি ছিল এরকম দেখতে, একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এখন, কিন্তু পরবর্তীতে এটাকে আবার নতুন ভাবে মুদ্রিত করা হয়েছে। উম, এই বইটি সেই একই প্রচ্ছদ রাখা আছে, এবং সেটা পড়ুয়া থেকে আহ, বের হয়েছিল। হাশেম খান প্রচ্ছদ করেছিলেন এবং এটা সেকেন্ড মুদ্রণ হয়েছিল 2005 সালে। এরপরে তার আরেকটি বই, যেটা কবিতার বই, শিল্পের ফলকে যন্ত্রণা। এইটা আসলে প্রচ্ছদ করেছিল চক্রেশ চক্রবর্তী, এবং এটা মুদ্রিত হয়েছিল 92 সনে, ফেব্রুয়ারিতে, তার মৃত্যুর কিছুদিন পরেই। এবং তার 1 বছর পর তার একটা স্মারক গ্রন্থ বের করা হয়েছিল। সেটার সেটাও প্রকাশিত হয়েছিল আম, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে, এবং বের হয়েছিল 1993 সালে এই 4 জানুয়ারিতেই। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে তার কবিতা, কিছু কবিতা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, এবং এটা করেছেন কবি ফাতেমা জোহরা হক। এই বইটির নাম তিনি দিয়েছেন পেইন ইন দ্য এপিট্যাপ অফ আর্ট, এবং এটার প্রকাশিত হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে 2016-তে। দুইটা এডিশন হয়েছে, একটা 21-এ বইমেলাতে হয়েছিল, এবং পরবর্তীতে এপ্রিলে গিয়ে এটার আরেকটা এডিশন বের হয়। তো এই ছিল তার মোটামুটি লেখনী নিয়ে কিছু কাজ। আহ এটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। বলে রাখি, আমি শহীদুর রহমানের মেয়ে, অদিতি সাদিয়া রহমান। তাকে আমরা প্রতি বছরই এম, এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিই। আমি প্রথমে আমার আম্মাকে একটু ডাকবো। আম্মা, একটু ক্যামেরা অন করো, সৈয়দা সারওয়ার তারা, উনি যদি কিছু বলতে চান। আব্বু সম্পর্কে কিছু বলো। শহীদুর রহমান তো আমরা একই সঙ্গে পড়তাম। তো আমাদের সময় এত বেশি নাম করেছিল, তো আমার খুব দেখার ইচ্ছা ছিল যে লোকটা কে, ছেলেটা কে। শেষ পর্যন্ত দেখেছিলাম, পড়েছিলাম, এবং তার লেখা পড়া পড়ে আমি একটু মুগ্ধ, বেশি না, একটু একটু মুগ্ধ হয়েছিলাম। যাই হোক, তারপরেও আস্তে 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 পরিচিত হলাম। তারপরে সে প্রপোজাল দিল বাসায়, তারপরে আমাদের বিয়ে হয়ে গেল। এই হচ্ছে আমাদের বিয়ে। কিন্তু তার মতো একজন, সত্যি খুবই অল্প সময়, এবং তার যে লেখা, যে শক্তিশালী লেখা ছিল, সেটা আমি, সবাই তো বলতোই, এখন আমি বলতে চাচ্ছি যে এত সুন্দর এবং এত মানে অদ্ভুত একটা, অবাক লাগে অনেক। তো আমিও সাহিত্যের মেয়ে ছিলাম, তো কাজেই সত্যি একদম
বলবো তখনকার জন্য খুবই, খুব কম বয়সে, তারপরও সে অত্যন্ত নাম করতো, সবাই ওকে পছন্দ করতো। এবং এই আর কি, তারপর তো আমাদের না, থ্যাংক ইউ আম্মা। ডিরেক্টর। বললে অনেকটা যে কথাগুলো আমরা শুনিনি সেটা শুনলাম, যেটা মানুষ আহ, আব্বুকে সহজে দেখতে পায় না যেভাবে, সেই দিক থেকে কিছুটা হলেও দেখতে পেলাম। এরপর আমি আমার ভাই অভিকসানা রহমানকে ডাকবো আব্বু সম্পর্কে কিছু বলবার জন্য। ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য, অদিতি। আর আম্মাও কিছু বললো। আহ, সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রতি বছর আমরা শহীদুর রহমান, আমার আব্বাও, ওনার এই মৃত্যুবার্ষিকীটা পালন করি। আম, এবং প্রতি বছরই ওনার লেখা, ওনার ব্যক্তিত্ব, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও হতো। এবং আব্বার যারা পরিচিত, সুবিধা হচ্ছে যে আব্বার আম্মা যেহেতু ক্লাসমেট ছিল ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের, তাদের অনেক বন্ধু বান্ধব, এবং তারা সবাই আসতেন, বিভিন্ন রকম কথাবার্তা বলতেন। ওনাদেরকে 66-র ব্যাচ বলা হয়, 66-এ ওনারা মাস্টার্স করেছেন। আমি আহ, শহীদুর রহমানের বইগুলো পাবলিকেশনের সাথে জড়িত ছিলাম। আহ, যখন প্রথম বইটা যখন 88-এ বের হলো, বিড়াল গল্পগ্রন্থ, ছোট গল্পগ্রন্থ, সেটার আমি কিছু জড়িত ছিলাম না, আমি ওইভাবে বুঝতামও না। তবে পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পরে যে বইগুলো বের হলো, যেমন কবিতার বইটা, সেটাতেও আমার খুব একটা ভূমিকা ছিল না। স্মারক গ্রন্থতেও তো ভূমিকা ছিল না। স্মারক গ্রন্থ বাংলা একাডেমির উদ্যোগে এবং বা যারা বন্ধু বান্ধব আছেন তাদের উদ্যোগেই তৈরি হয়েছে, এবং স্মারক গ্রন্থটা খুবই, পড়লে বোঝা যায় যে এটা খুবই একটা রিচ গ্রন্থ। এবং এখানে যারা যারা লিখেছেন তারা তাদের ইনসাইট গুলো খুব কাজে দিয়েছে আমাদের ক্ষেত্রেও। যেমন আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন ক্ষুব্ধ শহীদ, ক্লান্ত শহীদ। আখতারুজ্জামান ইলিয়াস এবং শহীদুর রহমান একই কলেজে, জগন্নাথ কলেজের অধ্যাপনা করতেন, এবং তারা খুবই বন্ধু ছিলেন দুজন দুজনের। তো শহীদুর রহমানের পরবর্তী যেই, উনি চলে যাওয়ার পরে যেই বইগুলো প্রকাশিত হয়েছে, তার ভিতরে আরেকটা বই হচ্ছে যে ওনার যেই বিড়াল গল্পগ্রন্থ, সেটা রিপ্রিন্ট করা হয়েছিল। এবং সেটা আমারই এক বন্ধু, কাজল, সে পড়ুয়া প্রকাশনীর কি বলে মালিক। তো একটা মজার গল্প আছে, যখন সে, এটা আরেকজন আমার বন্ধু, ছোট ভাই সমান, সে হচ্ছে আলফ্রেড খোকন, সে বাংলাদেশের এখন মোটামুটি নামকরা কবি। সে আর আমি একসাথে কাজ করতাম একুশে টেলিভিশনে। তো তাদের বন্ধু হচ্ছে টোকন ঠাকুর। টোকন আবার আমার আব্বার ছাত্র ছিল। আব্বা জগন্নাথ কলেজ থেকে পরে ট্রান্সফার হয়ে ঝিনাইদহ কেসি কলেজে চলে যান। তার কারণ হচ্ছে তার পেছনেই আব্বার বাসা, বা আমার দাদার বাসা, বা আব্বার বাবার বাসা। তো ওইখানে থাকতেন এবং অধ্যাপনা করতেন। ওইখানের ছাত্র হচ্ছে টোকন। তো টোকনের মাধ্যমে, টোকন আবার আলফ্রেড খোকনের বন্ধু, তো ওদের মাধ্যমে, টোকনের মাধ্যমে আলফ্রেড খোকন জানতে পারে শহীদুর রহমানের গল্প, কবিতার ব্যাপারে। তো খোকন একদিন আমাকে বলল যে এরকম আপনার এই বইটা কোথায়। আমি বললাম, বইটা তো খুব খারাপ অবস্থা, এটা তো আর নাই ওরকম কপি। তারপরে তাহলে আপনি এটা পাবলিশ করেন। তো বিড়াল পাবলিশ করব, তো বললো যে এরকম একজন আছে, তার সাথে আমার পরিচয় আছে, আপনি চলেন তার সাথে কথা বলেন বা এই করেন। তো কাজল আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পুরানো পল্টনে বড় হয়েছি। তো আমি জানতাম না যে এটা ও করবে, বা ও জানতো না কিছু আমার ব্যাপারে বা শহীদুর রহমানের ব্যাপারে।
তো ও বইটা বলল যে একটা বই দেন, ও এটা পাবলিশ করবে। তো বইটা দেওয়া হলো এবং ও পড়লো। তো ও খোকনকে বলছিল যে যদি ভালো লাগে তাহলে আমি করব, পাবলিশ করব। নর্মালি বাংলাদেশে তো বোঝেনি যে বই পাবলিশ করতে গেলে নিজের টাকা দিয়ে করতে হয় অথবা এরকম সামথিং। তো ও বললো যে না, আমি যদি পছন্দ হয় আমি নিজেই করব, এটা কোনো টাকা পয়সা দিতে হবে না। তো ওর সাথে আমি কথা বলার পরে আমিও বলি নাই যে শহীদুর রহমান আমার পিতা, এবং সেও জানতো না। তো ও বইটা পড়ার পরে ও বলল যে আমি এটা পাবলিশ করব। আহ, পরবর্তীতে ও পাবলিশ করলো। মানে ও বললো যে বইটার এই অবস্থা, কালার টালার এখনকার আধুনিক যুগে একটু চেঞ্জ করা দরকার, তো কে প্রচ্ছদ করেছে? তো আমি বললাম যে হাশেম খান করেছে। তো আমি আর ও দুজনে মিলে হাশেম খানের কাছে গেলাম। উনি তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কি বলে, বাসস্থানে থাকেন। তো উনি তো খুবই বলবো, যেটাকে বলবো যে ইমোশনাল হয়ে গেলেন। হ্যাঁ আমি তো করেছি, এরকম এরকম আরো কিছু বলেছিলেন, আমার ঠিক মনে নাই। তো তখন কাজল বলল যে এটা এই 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 রং দেওয়া যেতে পারে। একটু অদিতি, একটু যদি দেখা প্রচ্ছদটা, পরের প্রচ্ছদ আর আগের প্রচ্ছদ দুইটাই দেখা। এই যে আপনারা দেখেন যে এখানে রং এবং বিভিন্ন, কিন্তু স্ট্রাকচারটা ঠিক আছে, রঙের পরিবর্তন। তো সেটার জন্য আমরা গেলাম ওনার কাছে যে আমরা এটা করতে পারি কিনা, কারণ রং একটা বিরাট ব্যাপার। আপনারা দেখবেন যে প্রথম রংটা বেগুনি রঙের, মানে বেগুনি বা নীল আমরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি। আচ্ছা, এই যে আগের পুরোনো বইটা, এর পরবর্তী এডিশন যেটা কথা বলা হচ্ছে এখন, এটা? হ্যাঁ, ওই যে লাল রংটা হচ্ছে পরবর্তী এডিশন। এটা একটু ইয়ে করার জন্য, হাইলাইট করার জন্য। তো হাশেম খান চাচা উনি যেটা বললেন যে এটা এই বেগুনি রংটা আমরা ব্যবহার করেছি বেদনার রঙের জন্য। তো রঙের তো অনেক ব্যাপার থাকে। তো তখন কাজল বলল যে ঠিক আছে, তাহলে আপনাকে এটা করার জন্য কত টাকা দিতে হবে? আসিম খান বলল, ও আমার বন্ধু, আমি ওর কাছ থেকে কি টাকা নেব? তোমরা এটা করো, আমার অনুমতি আছে। তো সেটা একটা ব্যাপার। তো এই এই বইটাতে আগের যেই বইটা ছিল বিড়াল গল্পগ্রন্থ আব্বার সময়, যেটা প্রকাশিত হয়েছে সে ব্যাপারে, সেখানে আহ, যে গল্পগুলো ছিল সেগুলো তো ছিলই। এছাড়া আরো কিছু যেগুলো অপ্রকাশিত ছিল, আব্বা হয়তো মনে করে নাই যে এগুলো কিছু হয়েছে বা হোয়াট এভার ইট ইজ। তো কিন্তু কাজল বলল যে না, সবগুলো দাও, আমি সবগুলো করতে চাই। আমি এটা একটা নতুন ভাবে করতে চাই এবং সবগুলো নিয়েই করতে চাই। তো তখন আমরা খুঁজে টুজে আরো কিছু গল্প ছোট ছোট, আবার এমনও আছে যে এক প্যারা ছোট গল্প, এখন যে অনুগল্প বলা হয়, তো ওই ধরনের কিছু গল্প আব্বার আছে। তো সেগুলো খুঁজে খুঁজে বের করে দিয়ে দেওয়া হলো এবং বইটি প্রকাশিত হলো। তো আহ, আমি যখন কাজলকে বললাম যে কেন তুমি এই বইটা প্রকাশ করছো, এটা তো খুব একটা মানে বিক্রি হবে না। তো ও বলল যে বিক্রি হবে, সিরিয়াস বইয়ের পাঠক আছে, সিরিয়াস বইয়ের চাহিদা আছে, আসতে যাবে, কিন্তু বিক্রি হবে, এটা পড়ে থাকবে না। এবং সত্যিই তাই। আমি একদিন তারও অনেক বছর পরে আমি বই মেলায় খোঁজ নিতে গেলাম ওদের স্টলে, যে কি অবস্থা। তো ওর বড় ভাইও ছিল ওখানে, বললো যে আমি বললাম কি বিক্রি টিক্রি হচ্ছে? বলে কি বলেন বিক্রি হবে না মানে? এই বই তো বিক্রি হবেই, দেরি হবে কিন্তু বিক্রি হবে, এটা নিয়ে কোনো আমাদের চিন্তা নেই। তো এই হচ্ছে শহীদুর রহমানের বিড়াল গ্রন্থ। যেখানেই যাই, যদি বলি যে শহীদুর রহমানকে চেনেন কিনা, কেউই চেনে না। তবে যখন বলি শহীদুর রহমান বিড়াল, তখন সবাই এক বাক্যে চিনে যায়, বলে ও আচ্ছা, বিড়াল। তো বিড়াল গল্পটা একটা কি বলবো, একটা এমন একটা গল্প যে যেটা পড়তে গেলে প্রত্যেকটা মানুষের, সে ওই পরিস্থিতিতে যাক আর না যাক, তার মনের ভেতরে একটা আর্তনাদ তৈরি হয়। এটা যেই পড়বে, একটা ছোট বাচ্চা, সে বড় হয়েছে, তার মনের উম, ব্যথাটা তৈরি প্রকাশ করছে, কিভাবে প্রকাশ করছে, এগুলো আসলে না পড়লে বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। আর তবে এটার এই বিড়াল গ্রন্থটার অনুবাদ হচ্ছে,
ওই অদিতি যে বললো যে ইংরেজি কবিতা যে অনুবাদ করা হয়েছে, ফাতেমা জোহরা হক করেছেন, উনি আহ, বলা কতটা ঠিক, উনি খুব অসুস্থ ছিলেন, আমেরিকায় আসছিলেন ট্রিটমেন্টের জন্য। তো তখন তার খুব মানসিক শারীরিক সব দিক থেকে খুব খারাপ অবস্থা। তো কোনোভাবে আমি তাকে মনে হয় বইটা দিয়েছিলাম, কবিতার বইটা, শিল্পের ফলকে যন্ত্রণা। সে বইটা সে পড়েছিল ওই সময়। সে যেহেতু নিজে কবি এবং সে আপাদমস্তক কবি, মানে কবিতা হলে তার আর কিছু লাগে না, এরকম একটা ব্যাপার। তো পড়ার পরে আমাকে আমেরিকা থেকে ফোন করেছিল এবং বলেছিল যে আহ, আমি এটা অনুবাদ করতে চাই। আমি বললাম কেন? বলে যে এই কবিতাটা আমি এত যন্ত্রণা পাচ্ছি, অপারেশন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমি এই বইটা পড়ার পরে নতুন ভাবে আমি জীবনটাকে উপলব্ধি করছি। তো আমি তখন বললাম তাহলে তো, এবং সে যেহেতু অসুস্থ, তো আমি রাজি হলাম যে ঠিক আছে, আমি হেল্প করবো। ও বলছে যে আমি তো কবিকে দেখি নাই, তো উনি তোমার বাবা, তো ওয়াই ডোন্ট ইউ হেল্প মি। আমি যে দেখেছি, কতটা দেখেছি সেটা বলতে পারবো না, কারণ আমি তো আমার বাবাকে বাবা হিসাবে দেখেছি, আমাকে উনি নিয়ে গেছেন বিভিন্ন অ্যাডভেঞ্চারাস প্লেসে। তখন তো ছোট ছিলাম, খুব মজাই লাগতো। আহ, মানে ওনার সম্বন্ধে বলতে যে একটু বলছি, একটু দেরি হচ্ছে অদিতি, নেভার মাইন্ড। কারণ ওনার সম্বন্ধে বলতে গেলে এগুলো একটু বলা দরকার। আমাকে উনি নিয়ে গেছেন খান জাহান আলীর মাজার, যারা চেনেন, বাগেরহাট খুলনায়, ওইখানে। আহ, খান জাহান আলীর মাজারে উনি বললেন যে এই দেখো এখানে একটা দিঘি আছে, এই দিঘির ওইখানে অনেক দূরে কুমির থাকে দুইটা। তো আমি তো বললাম, আরে কোথায় কুমির, কিভাবে কি কুমির দেখবো, এই সে। তখন আমি মনে হয় 5, 6-এ পড়ি। তা আমাকে নিয়ে গিয়ে উনি বললেন যে চলো আমরা এই দিঘিতে নামি। আমি তো অবাক কাণ্ড, এখানে কুমির, আমি কিভাবে নামবো? আর আমি সাঁতার তখনও জানি না, এখনো জানি না, কখনোই জানতাম না। তো আমি যখন চিন্তা করলাম, আমারই তো বাবা, সে বলছে যখন, মানে সমস্ত কিছু তার হাতে, সিকিউরিটি, তো আমি আর বেশি চিন্তা করলাম না। আর ওই বয়সে অত চিন্তা তো আসেও না। আমিও মোটামুটি নেমে গেলাম দিঘিতে। আমার আব্বার ইচ্ছা ছিল আমাকে বোঝানো যে এই দিঘিতে ডুব দেওয়া যায় না, মানে পিছন নিচের দিকে একটা চাপ আসে। এবং আমি দেখলাম সত্যিই তাই। এবং বললো যে এতটুক জায়গা, একটা জায়গা আছে, একটা এরিয়া পরিধির মতো, ওইখানে এর ভিতরে আহ, তুমি ডুবতে পারবে না, আরো দূরে গিয়ে ডুবতে হবে। আর বললো যে যদি কুমির আসে এখানে, কুমির ডুব দিয়ে আসতে পারে না, তার আগেই সে ভেসে যায়, তাহলে আমরা তাড়াতাড়ি উঠে যেতে পারবো, তোমার কোনো চিন্তা নাই। তো এই এই হচ্ছে আমার বাবা, এনাকে আমি এইভাবেই দেখেছি, অ্যাডভেঞ্চারাস, এবং মানে আমাকে পর্যন্ত নিয়ে উনি, এবং আমার মনে হয় এখন ওই জিনিসগুলো আমার ভিতরে ঢুকে গেছে। এই এবং ছোটবেলা থেকেই তার এইগুলো দেখেছি। কিন্তু এই যে সাহিত্য বা লেখা, এইটা বোঝার বয়স তখন ছিল না, বা এটা আম্মা বলতো, আম্মার কাছে শুনতাম আর মনে করতাম আরে আম্মার তো, আম্মার কি বলে স্বামী, আম্মা তো বলবেই, এরকম ভাবতাম। তো পরবর্তীতে যখন কবিতার বইটা অনুবাদ করা হলো ইংরেজিতে, এই বইটা লাইব্রেরি অফ কংগ্রেসে আছে। এবং এই বইটারও একটা কাহিনী আছে, আমার বলা দরকার, এগুলো খুব মানে সবাই বলবে না বা জানবে না। এই বইটা আব্বারই বন্ধু, এখন উনি বাংলা একাডেমির চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। ওনার ছেলে দীপন, পাবলিশার জাগৃতি প্রকাশনীর, সে বইটা ওই অনুবাদ যখন করলো ফাতেমা কাকলি, সে তখন কাকলির আবার ক্লাসমেট হচ্ছে দীপন, তাকে দিল। এবং সে নিজ উদ্যোগে বলল যে আমি এটা আমি করব, আমি এই বইটা পাবলিশ করব। তো যখন পাবলিশ করার কথা, ওয়ান ফাইন ইভিনিং, সে আমি আমার আম্মা আর কাকুলি দীপনের অফিসে, সেটা হচ্ছে আজিজ মার্কেটে, ওইখানে যাওয়ার কথা, অ্যারাউন্ড 4 আমার মনে আছে। তো আমরা নিউ মার্কেটে কিছু কাজ করছি, আম্মা আমেরিকায় আসবে অদিতির কাছে, তো কিছু জিনিসপত্র কেনাকাটা করছি। তখন দীপন ফোন দিয়ে বলল, আমাদের 4:30টায় যাওয়ার কথা ছিল, ফোন দিয়ে বলল যে আজকে এসো না, আজকে আমি এটা শেষ করতে পারি নাই, পাণ্ডুলিপিটা আমি পড়ছি, কাজ করছি,
তোমরা বরঞ্চ পরের দিন আসো। তো আমি জানি যে আম্মা তাহলে দেখে যেতে পারলো না কাজটা, তা আমরা আর গেলাম না। দুঃখজনক ভাবে সত্যি, সে যখন ওই পাণ্ডুলিপি নিয়ে কাজ করছিল, তখন ওই পাণ্ডুলিপি কাজ করার সময় তাকে হত্যা করা হয়, এবং পুলিশ তারা পাণ্ডুলিপি সিজ করে নিয়ে যায়, এবং অনেকদিন পরে পাণ্ডুলিপি ফেরত দেয়। তো ওই পাণ্ডুলিপির উপরে দীপনের রক্ত লেগেছিল, এবং একটা কবিতা আছে, হে ঈশ্বর হে ঈশ্বর বলে, কোন একটা খুন করা বা কিছু একটা, বা কোন একটা কথা আমি এখন ভুলে গেছি। ওই লাইনগুলোর উপরেই রক্তের দাগগুলো ছিল, কাকতালীয় ভাবে হলো। পরে যখন কবিতা ওই পাণ্ডুলিপিটা ফেরত পাঠানো হয়, পুলিশ ফেরত দেয় ওনাদেরকে, তো ওইটা আবুল কাসেম ফজলুল হক চাচা উনি দেখেন এবং দেখলেন যে আরে এটা তো ওনার বন্ধুরই আহ, কবিতার বই বা পাণ্ডুলিপি। তখন উনি আমাকে ফোন দেন এবং ফোন দিয়ে বলেন যে তোমার এটা তো ছিল, তোমার কি এটা পাবলিশ করতে চাও কিনা। আমি বললাম অবশ্যই চাই। তারপর বইটা পাবলিশ হলো। তো এই হচ্ছে একটা মানে অদ্ভুত একটা যোগ বা ঘটনা। এবং এই বইটা লাইব্রেরি অফ কংগ্রেস ছাড়াও 15টা ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি প্রকিউর করেছে, এবং যারা বাংলাদেশে যে লাইব্রেরি অফ কংগ্রেসের শাখা আছে তারা আমাকে বলেছে যে এটা একটা অবিশ্বাস্য বা অবিস্মরণীয় ঘটনা যে একটা কবিতার বই এতগুলা আজ পর্যন্ত হয় নাই। আহ এই তো গেল কবিতার কথা। এখন যে বিড়াল গল্প গ্রন্থ নিয়ে আমার এই ফাতেমা জোহরা হক, সে অনেকদিন ধরেই চাচ্ছে যে এটাকে অনুবাদ করতে, হচ্ছে না বিভিন্ন কারণে। তো এখন সে ফিনিশিং একটা বলছে যে আমি এটা করতে চাই, মানে এটা আবার ধরি। তো কিছু এডিট আমি করি, কারণ ওই যে একই কারণ যে যেহেতু শহীদুর রহমান কে সে চেনে না, দেখেনি, জানে না, তো আমার মাধ্যমে সে কিছু জানতে চায় বা বুঝতে চায়। তো এটা করতে গিয়ে আমার কাছে আমি দেখলাম যে বিশ্ব সাহিত্যে কন্ট্রিবিউট করার মতো একটা ছোট গল্পের বই। কেন বলছি, তার কারণ এই ওনার লেখাগুলো, বিশেষ করে ছোট গল্পটা, মানে এটা উনি স্বাভাবিক বা যারা জেনারেল পাঠক তাদের জন্য মনে হয় লেখেননি। উনি লিখেছেন যারা লিখেন, যারা সাহিত্যিক তাদের জন্য। এত অর্গানাইজড, এত স্ট্রাকচার্ড লেখা আমি আমার জীবনে আমি পড়ি নাই, এবং আগেও পড়েছি, আমি অনেকবার পড়েছি, কিন্তু যতবার পড়ি ততবার এটার আহ, স্বাদ আস্বাদন করতে পারি, মানে বোরিং লাগে না এবং অবাক হতে হয়। আমার বাবা বলে বলছি না, এটার যে স্ট্রাকচার, সেটার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। স্ট্রাকচারটা হচ্ছে এমন, আহ উনি বলছেন একটা গল্প আছে, ছোট গল্প, তার নাম এটার টাইটেল হচ্ছে চতুর্থ পৃথিবী। পৃথিবী। সেখানে উনি বলছেন যে জানলাটা বন্ধ করে দাও, জানলাটা বন্ধ করে দাও, বাতাস আসছে, জোর বাতাস, ঝড় আসছে, সব লন্ডভন্ড হয়ে যাবে, তোমার যত চিঠি টিঠি যা আছে, টেবিল টেবিল উল্টিয়ে যাবে সবকিছু। এরপরে বলতে বলতে উনি চার পৃথিবী, মানে চারটা মানুষের প্রেম ভালোবাসা নিয়ে উনি অ্যানালাইসিস করছেন, এবং এটা তো ওইভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার স্টাইলটা হচ্ছে একটা দুইটা শব্দ দিয়ে উনি সেন্টেন্স পূরণ করে দেন। এবং প্রত্যেকটা শব্দ, যেহেতু আমরা অনুবাদ করছি, এটা বুঝতে হচ্ছে এবং এটার ভিতরে ঢুকতে হচ্ছে, না হলে তো অনুবাদ করা যায় না। তো ওনার প্রত্যেকটা শব্দ এক একটা মানে ফিলসফি ডেপথে চলে যায়, এবং একটার পর একটা আসতে থাকে। একদিন এই যে আমিন ভাইকে স্মরণ করছি, আমিন ভাই এখানে আছেন। আমিন ভাই আমাকে বলছিলেন যে বিড়ালের যে অন্ধকারের রূপ, কত প্রকার রূপ, সেটা আমি অ্যানালাইসিস করেছি। আমি তখন বুঝিনি যে বিড়াল তো একটা গল্প, এটার ভিতরে অন্ধকারের রূপ অনেক আছে। কিন্তু পরে আমি এটা অনুবাদ সাহায্য করতে যে যেটা বুঝলাম বা দেখলাম, যে উনি প্রচুর গল্পে, ওনার গল্পে প্রচুর অন্ধকার আছে, এবং সেই অন্ধকারটা বিভিন্ন রকমের, বিভিন্ন ভাবে। ইভেন ওনার একটা গল্প আছে ছবি, ছবিতে উনি লাইট অন অফ
মানে ছবি হচ্ছে এটা আমি প্রথমে বুঝি না, এটা আমার এক বন্ধু, নামটাই বলি, তার নাম হচ্ছে মুকুল, সে ইংল্যান্ডে থাকে, সে গিটারিস্ট। তো সে আমাকে বলছিল যে তোর বাবার সবচেয়ে বড়, সবচেয়ে পছন্দ হয়েছে আমার এই ছবি গল্প। আমি বললাম কেন? তো বললো যে এই যে ছবি যে তৈরি হয় লাইট অ্যান্ড অন অফ এর মাধ্যমে, এইটা দিয়ে উনি যে একটা সাহিত্য করে ফেললেন, এটাই আমি অবাক হয়ে গেলাম। তো এখন ঘটনা হচ্ছে, এটা হলো অন্ধকার এবং আলোর ওনার যেই অ্যানালাইসিস বা যেই ধরনের ব্যাখ্যা উনি তার গল্পে দিয়েছেন। এছাড়া আমি স্ট্রাকচারের ব্যাপারে যেটা বলছি, যে এই যে ওরা চতুর্থ পৃথিবীতে উনি বলছেন যে আহ, কাগজগুলো বেরিয়ে যাবে, কাগজগুলো কাগজগুলো হলো সব অনেকের চিঠি, যে চিঠিগুলো তে এক একজন এক এক রকম ভাব প্রকাশ করেছে, কারো চিঠি কারো কাছে চলে গেছে, প্রেম নিবেদনের ব্যাপার স্যাপার আরো অনেক কিছু আছে। তো এটা উনি শেষ করছেন এইভাবে যে শেষ করছেন না, আমি যখন পড়ছি 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 একটা জায়গায় যে মনে হচ্ছে এই তো শেষ, যে আমাদের প্রেম এগুলো টিকে না, এগুলো বাস্তব না, এই সমস্ত ব্যাপার স্যাপার। এবং এগুলো অনেকটা ওই শিয়াল যখন মৃতদেহ, পচা গন্ধ লাশের মৃতদেহ থেকে কুড়ে কুড়ে খায়, এই ধরনের গন্ধ ছড়াচ্ছে আমাদের প্রেম, এই প্রেমগুলো সার্থক হচ্ছে না, এরকম কথাগুলো বলছে বলছে বলছে। তা আমি বুঝলাম যে এখানে শেষ। তারপরের প্যারায় উনি বলছেন যে না, এখন আমরা যদি এইভাবে এইভাবে করি, আমরা যদি এটা না করি বা ওটা না করি, তাহলে আমাদের প্রেম সার্থক হবে, এগুলো থেকে আমরা সরে আসি। এটাই ইন এ সেন্স যেটাকে বলে কাফকায়েস, মানে আমরা আহ, খারাপ জিনিস দিয়ে ভালো জিনিসে আসি, এটা হলো আধুনিকতা। এখন আমি ভাবলাম যে আচ্ছা এবার তো শেষ করে দিল। না, তখনও শেষ হয় নাই। এইখানেই হচ্ছে ওনার মানে গল্পের যেই মাস্টারি, সে জিনিসটা আমি দেখতে পেলাম। এরপরে উনি বলছেন যে জানলাটা বন্ধ করে দাও, এখনো ঝড় উঠেনি, যেটা দিয়ে উনি শুরু করেছিলেন। বলছেন ঝড় উঠেনি এবং বন্ধ করে দাও, না হলে সব এগুলো সব চাপা থাক, এগুলো যাতে না বের হয়, এই সমস্ত ক্লেদাক্ত ব্যাপার স্যাপার যাতে না বের হয়, এবং তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত প্ল্যান্ড, স্ট্রাকচার্ড, ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড, এটাই আমি আমি এই বয়সে এসে আমি আসলে এটা একটা আমার কাছে অভিভূত হওয়ার একটা ব্যাপার, যে এটা কিভাবে সম্ভব। আহ, আমার পক্ষে তো সম্ভব হবে না, বা এই স্ট্রাকচার কিভাবে উনি করলেন, বা আমি অন্যান্য জায়গায় এভাবে পড়ি নাই। নর্মালি আমরা গল্প শুরু হয় এক জায়গায়, শেষ হয়ে যায় আরেক জায়গায়, কিন্তু উনি আবার টান দিয়ে নিয়ে আসলেন। তো কাকলির কমেন্ট ছিল এই ব্যাপারে যে এটা ওনার ছোট গল্পগুলো এক একটা কবিতা। কবিতা যেমন আমরা লিখি, একটা জিনিস দিয়ে শুরু করে ঠিকই, কিন্তু ওটা লিঙ্কটা থাকে, শেষে গিয়ে লিঙ্ক থাকে, ঠিক ওরকমই কিছুটা ব্যাপার। আহ এই বলবো আমি শহীদুর রহমানের ব্যাপারে। এবং আরেকটা যেই এটা আমরা অনুবাদ করছি, এটা প্রবাবলি বাংলা একাডেমিতেই দিব, তারা যাতে এটা পাবলিশ করে। ওদের অনুবাদ সাহিত্যের একটা বিভাগ আছে, আমাদের সাথে কথাবার্তা চলছে, এবং আমরা আশা করছি যে এটা দিতে পারবো, কারণ ফজলুল হক চাচা উনি এখন চেয়ারম্যান ওখানকার। আশা, এখন দেখা যাক কত দূর হয়। এটা ছাড়াও এটার ব্যাপারে আরেকটা গল্প আমি বলতে চাই, এগুলো সব জীবনের গল্প। এই এই বইটার প্রচ্ছদ করতে দিয়েছে কাকলি ধ্রুব এসকে, আপনারা যদি নাম শুনে থাকেন বা জেনে থাকেন, যিনি খুবই নামকরা প্রচ্ছদ শিল্পী বাংলাদেশে, এবং সবার প্রচ্ছদ উনি করেন না। ওনাকে যখন দেওয়া হয়েছে, উনি যখন জিজ্ঞেস করলেন কার গল্প, ও যখন বলল শহীদুর রহমান বিড়াল, ধ্রুব এস নাকি বলেছে যে তুমি এটা কি করেছো, শহীদুর রহমানের গল্প অনুবাদ করছো ইংরেজিতে, তুমি এটা কি করেছো বা কি করছো? আহ তো বললো কেন? বলে আমি ওনাকে খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে। ধ্রুব এসে সংবাদের সাংবাদিক বা ওখানে কাজ করেন, আমার বাবাও সংবাদে ছিলেন এক সময়। তো ওই সময় ওনাদের সাথে পরিচয় হয়, এবং উনি বলেছে যে উনি তো আমার মেন্টর। ধ্রুব এস কিন্তু ছোট গল্প লিখেন, এবং উনি বলেছে যে উনি খুবই অসুস্থ, ধ্রুব এসও খুব অসুস্থ, হার্টের প্রবলেম হয়েছিল, হসপিটাল থেকে এসছেন। উনি বলেছে আমি যেন এইটা প্রচ্ছদ না করে মারা যাই, এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি।
যে তুমি আমাকে দিয়েছো এইটা করার জন্য। তো এই জাতীয় অনুভূতিগুলো লোকজন প্রকাশ করে। এছাড়াও আমার খুবই ছোট ভাই সোহানুজ্জামান সোহান, ও ওর বাড়ি আমাদের এলাকায়, আমার আব্বার বাড়ি তো ঝিনাইদহ। ওর বাড়ি হচ্ছে ঝিনাইদহের পাশেরই আর একটা গ্রাম, নাম হচ্ছে ঝিনাইদহের ভিতরেই পড়ে, নাম হচ্ছে নারকেলবাড়িয়া, আমার আব্বার মায়ের বাড়ি। তো ও ঝিনাইদহের অনেকেই সাহিত্য সম্বন্ধে যারা কাজ করে তারা শহীদুর রহমানকে চেনে। তো ওরা অনেকেই এগুলো নিয়ে কথাবার্তা বলে। তো সে বলল যে তার একটা কথা হচ্ছে যে শহীদুর রহমানকে বইগুলো একটু যদি আপনি আমাকে দিতেন আমার জন্য একটু কাজ করতে সুবিধা হতো। সে ফেনী বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। সে এখন একটা সমগ্র গল্পগ্রন্থ সংকলন বা শহীদুর রহমান সংকলন যা যা বেরিয়েছে সবগুলোকে সে একটা জায়গায় নিয়ে এসে পাবলিশ করছে। এটা প্রবাবলি মার্চ টার্চের দিকে বের হবে, এবং এটা উম, কথা প্রকাশ তারা বের করছে। আমার সাথে এগুলো নিয়েও কথা হচ্ছিল তার, এবং আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয় এই ব্যাপারগুলো নিয়ে। তো আমরা আশা করি যে সেটাও একটা ভালো সংকলন হবে। আম, শেষ করব একটা কথা বলে যে একদিন আলফ্রেড খোকন একটা বই পাবলিশিং অনুষ্ঠানে আমাদের দেখা হয়। তো একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার একজন অধ্যাপক যাচ্ছিলেন, অবশ্যই ইয়াং, আমার থেকে তো ইয়াং হবেই। তো তাকে সে বলল যে এই শোনো, পরিচয় করিয়ে দেই, ইনি হচ্ছে শহীদুর রহমানের ছেলে। তো ওই ওই ছেলেটা পরিচিত হলাম, এবং তার শহীদুর রহমানের ছেলে বলতে কি সে কতদূর বুঝলো তা আমি খোকনকে বললাম, ও তো মনে হয় চিনে নাই বা শহীদুর রহমান সম্বন্ধে জানে না। তাহলে তো হয়তো অন্যভাবে ইয়ে করতো। তো আলফ্রেড খোকন বলল যে সাহিত্যের অধ্যাপক সে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, সে শহীদুর রহমান না জানলে তার অধ্যাপনার দরকার কি শুনুন। তো এটাই হচ্ছে, যারা জানে, সবাই জানবে না, সবার পক্ষে সম্ভব না, খুব কম লোকই জানবে বা বুঝবে, এবং সেটার জন্য ম্যাচুরিটি দরকার, সেটার জন্য সাহিত্যিক হতে হয়, সেটার জন্য যে সবকিছু বেশি বুঝতে হয় সেটা যেমন দরকার, বা সেটা যেমন সত্যি, সেই সাথে এটাও সত্যি সাহিত্যিক না হলেও যারা সাহিত্য মনা তাদের জন্য এই বইগুলো খুব দরকারি। এবং আমি পরিশেষে কেন আমি বলছি ছোট গল্পটা যদি ইংরেজিতে করতে পারি তাহলে সেটা একটা ওয়ার্ল্ড লিটারেচারে একটা এক বিন্দু জল হলেও থেকে যাবে বলে আমার বিশ্বাস। এটুকু বলে শেষ করছি। সবাই আপনারা এখানে এসেছেন আমার আব্বাকে শ্রদ্ধা জানাতে, সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। অনেকগুলো গল্প শুনলাম আসলে। এই বইগুলো ছাপাতে গিয়ে অনেকগুলো গল্প তৈরি হয়েছে, সেগুলো সবার সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগে। উম, তো এইগুলোর মধ্যে দিয়ে আব্বুকে খুঁজে পাই, অনেক দিন আগে তো হারানো। এই মুহূর্তে আসলে আহ, আহ, আমি আহমেদ মাঝার ভাইকে একটু ডাকবো। উনি বেচারা রাস্তায় দাঁড়িয়ে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। একটুখানি আপনার কাছ থেকে আব্বু সম্পর্কে যদি শুনতে পারি বা কি বলতে চাইছেন, তাহলে আমরা সবাই খুশি হব। আমি আহ, শহীদ ভাইকে শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট দু একটি বক্তব্য আমি বলবো। আম, শহীদুর রহমানকে আমি চিনি আমার সাহিত্য যাত্রার একেবারে শুরুর দিকে, সেই 1978-79 সালে। আহ, আহ, আমার শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, তিনি একটি গল্পের সংকলন সম্পাদনা করেছিলেন তার যৌবনের খুব প্রারম্ভিক টাইমে। সেই গল্প সংকলনটির নাম ছিল সাম্প্রতিক ধারার গল্প। সেই সংকলনে শহীদুর রহমানের বিড়াল গল্পটি ছিল, এবং সেই সংকলনটি তখনকার দিনের তরুণ লেখকদের রচনা সংকলন হিসেবে, মানে গল্প সংকলন হিসেবে এটি বেশ খ্যাতি অর্জন করেছিল। এবং শহীদুর রহমানের নাম এতই খ্যাতিমান হয়েছিল ওই বিড়াল গল্পটি নিয়ে, আমরা তার নাম প্রায় মানে এরকম ভাবে শুনেছিলাম যে শহীদুর রহমান বিড়াল, মানে বিড়াল বললেই সবাই বুঝতে পারতো যে কোন শহীদুর রহমান। কারণ তিনি, আমরা যখন বিচরণ শুরু করি ততদিনই তিনি ঢাকা থেকে দূরে, এবং তাকে আমরা শুধু তার নাম শুনি, তার সঙ্গে দেখা হয় না। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মসূচি যখন 84-85 সালের দিকে
বাংলাদেশের বাইরে বিভিন্ন মানে ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় করতে চেষ্টা করা হয়, তখন ঝিনাইদহতে যাওয়া হলো এবং সাইদ স্যার বললেন শহীদুর রহমানকে পাওয়া গেছে, বিড়ালকে খুঁজে পাওয়া গেছে। তো যাক, সেই সূত্রে তিনি বেশ কয়েকবার বিশেষায়িত কেন্দ্রে এসেছেন, বেশ অনেকবার আড্ডা হয়েছে এবং ব্যক্তি মানুষ হিসেবে আমি তাকে যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে তিনি খুব বন্ধুবৎসল ছিলেন। তার নিকটজন যারা ছিলেন, সাইদ স্যারকে তো দেখতাম খুবই ভালোবাসতেন তাকে। আব্দুল মান্নান সৈয়দকে আমি দেখেছি, রফিক আজাদকে দেখেছি শহীদ ভাইয়ের প্রসঙ্গ উঠলে খুব উচ্ছ্বসিত হয়ে উঠতে। মানে এগুলো আমার বলবো যে এক ধরনের সাহিত্য চর্চার সময় সাময়িক কালে শহীদ ভাইয়ের যে পরিচিতিটা হয়েছিল এক ধরনের অন্তরালবাসী কিন্তু কিংবদন্তির মতো। তা আমি গল্পটি সেই 81-82 সালেই পড়ি, তারপর দীর্ঘদিন পরেও আবার আমি পড়েছি। তো আজকে অদিতি যখন আমাকে জানালেন যে আজকে শহীদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী, তখন আমি গল্পটা খুঁজে বের করে মানে অনলাইনে আমি পেয়ে গেলাম, পেয়ে আজকে আবার পড়লাম এবং আমি দেখলাম যে আমার পাঠকের মৃত্যু ঘটেনি। সেই গল্পটি এখনো সেরকমই সজীব লাগছে এবং আমাদের আধুনিক যে জীবনবোধ, সেই জীবনবোধ এত আগে তিনি কিভাবে ধারণ করেছিলেন সেটাও আমার একটু ভালো লাগে ভাবতে, যে সেই সময় আব্দুল মান্নান সৈয়দের লেখায় কিংবা সৈয়দ শামসুল্লাহকে লেখায় আমরা যে আধুনিকতার ছোঁয়া পাই, সেই স্তরের একটি গল্প। এবং শুধু সেই স্তর না, আমি মনে করি আমাদের বাংলা ভাষার লেখা উল্লেখযোগ্য গল্পগুলোর মধ্যে একটা। লেখক হিসেবে তিনি ছিলেন পরিশীলনবাদী। তার কবিতাগুলো পড়তে গিয়েও আমি দেখেছি, আমি সব কবিতা আমার পড়া হয়নি, কিছু কবিতা আমি পড়েছি, সেখানেও আমি দেখেছি যে তিনি ছিলেন পরিশীলনবাদী। এবং এটা বোঝা যায় যে তার অন্তর শুদ্ধ সাহিত্যের জন্য ছিল। সম্ভবত জীবনের নানা রকমের যে সংকট, আমার সঙ্গে তিনি কেন লেখালেখি করেন না সে বিষয়ে কথা হয়েছিল কিনা এখন আমার মনে পড়ছে না, বহু বছর আগের কথা, কারণ তিনি মারাই গেছেন সম্ভবত 1993 সালে। সুতরাং তার সঙ্গে আমার যোগাযোগের স্মৃতিও অনেক দিন হয়ে গেছে। তার এই পরিশীলনবাদিতা এবং আধুনিক যে জীবন দৃষ্টি, নির্মোহভাবে জীবনকে দেখা, কারণ আমরা আমাদের কৃষি সংস্কৃতি থেকে উঠে আসা আমাদের যে জাতীয় স্বভাব, তার সঙ্গে আধুনিকতার সম্পর্ক কিন্তু খুব বেশি দিনের নয় এবং আমরা এখনো সত্যি কথা বলতে কি যথেষ্ট আধুনিক হয়ে উঠতে পারিনি। আমরা আমেরিকার মতো দেশে বা ইউরোপের মতো দেশে বসবাস করি বটে, কিন্তু আমাদের মন এখনো কৃষি সংস্কৃতির দ্বারা আচ্ছন্ন। সেরকম একটা আচ্ছন্ন সাংস্কৃতিকতার মধ্যে থেকে তিনি নির্মোহভাবে জীবনকে দেখার যে শক্তি অর্জন করেছিলেন সাহিত্যিক হিসেবে, আমি মনে করি তার সম্পর্কে এটি একটি প্রণিধানযোগ্য বিষয় আর কি। আমার মনে হয় আর বেশি কিছু না বলি, অন্যদের কথা শোনা যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাঝার ভাই। এরপরে আপনি এতটা সময় দিলেন আমাদেরকে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা বড় পাওয়া আমি বলবো আমাদের দুই ভাই বোনের জন্য এবং অবশ্যই সমস্বরের সকলের জন্য। ধন্যবাদ। আনিস মামা, আপনি এসছেন, আপনাকে অ্যাকনলেজ করা হয়নি। আমি জানি আপনি জাস্ট অফিস শেষ করেই কোন রকমে জয়েন করেছেন। জয়েন করবার জন্য ধন্যবাদ। আমরা পালাক্রমে আসবো আপনার কাছে, কবিতা নিয়ে একটু অ্যানালাইসিস শুনবো। তার আগে বোধহয় আমাদের যে একটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম, যে ভাইয়া যে বলছিল একজন সংকলন গুলো একসাথে করে করতে যাচ্ছেন, উনি একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন আমাদের জন্য, একটু শুনে নেই কি সম্ভব। শহীদুর রহমান 60-এর দশকের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু নানা কারণে তিনি আজ বিস্মৃত প্রায়। বাংলাদেশের সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বর্তমানে তিনি প্রায় হারাতে বসেছেন। এর কারণ খুঁজতে গেলে অনেকগুলো বিষয় প্রতীয়মান হয়। তার মধ্যে একটি হলো কেন্দ্র প্রান্তের যে সাংস্কৃতিক রাজনীতি আছে, তার অন্তরালেই তিনি যেন চাপা পড়ে গেছেন। এই প্রক্রিয়ায় সামষ্টিক নানা বিষয় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি তিনি নিজেও এর বেশ কিছু দায় নিতে বাধ্য।
এখন অবশ্য সে কথা থাকুক, তার অনেক আলাপ আলোচনা আছে, বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। তার গুরুত্বের বিষয় যদি অনুধাবন করতে হয় তো তার জন্য তো প্রমাণ দরকার। আমি যেহেতু বলেছি প্রথম কথা যে শহীদুর রহমান গুরুত্বপূর্ণ লেখক এবং এ বিষয়ে কোনো সন্দেহ রাখছি না, তো সেই প্রমাণের প্রথম ব্যাপারটা যে তিনি নিজে রেখে যান নাই, তিনি নিজে কিছু আমাদেরকে জানান না, কিন্তু তার সময়ে তার সাথে যারা সেই সময়ে সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন এবং পরবর্তীতে 60-এর দশকের গুরুত্বপূর্ণ এক অর্থে বিখ্যাত লেখক হয়েছিলেন, তারা তাদের নানা স্মৃতি কথায় শহীদুর রহমানের নাম বারবার নিয়েছেন। আসলে তাদেরকে নিতেই হয়েছে। তাকে বাদ দিয়ে তারা তাদের যে কর্মকাণ্ড ছিল 60-এর দশকে সেটার পূর্ণাঙ্গতা তারা আসলে নির্মাণ করতে পারেননি। ফলে আমরা দেখছি যে তিনি 60-এর দশকের সাহিত্য আন্দোলন প্রায় সব ক্ষেত্রেই সক্রিয় ছিলেন এবং ওই 60-এর ওই কালে যে সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল তার প্রায় সব ক্ষেত্রেই তার সরব উপস্থিতিও বিদ্যমান ছিল এবং ওই সময়ে এই সাহিত্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অন্যতম সারথি হিসেবে বিবেচিত হবেন। দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো যে তার যে প্রমাণ, গুরুত্বের প্রমাণ, দ্বিতীয় কারণটা হচ্ছে যে তিনি তো সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, সেটা পালন করে তিনি ক্ষান্ত হন নাই। তিনি যে কোনো সাহিত্য আন্দোলনে একটা অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, কিছু প্রবণতা থাকে, সেই প্রবণতাগুলোকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে হয় সাহিত্য রচনার ভেতর দিয়ে। সেই কাজও তিনি করেছেন। অর্থাৎ তিনি ওই সময়ের সাহিত্য বৈশিষ্ট্য কেমন হবে, কি হবে, এই যে ইশতেহার আছে সেগুলো নির্মাণের ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন, ঠিক একইভাবে সেই ইশতেহারে অন্তস্থ যে সমস্ত বৈশিষ্ট্য ছিল তা ঠিকঠাক পুরা করার জন্য তিনি নিজেও এই ধারা ও ধারণার ভেতরে সাহিত্য রচনা করেছিলেন। বিশেষ করে ওই সময়ে ওই সাহিত্য আন্দোলনের প্রধানতম যে অভিনিবেশ সেটা ছিল আধুনিকতাবাদ। কেউ এটাকে আধুনিকতা বলে, মডার্নিটির জায়গাটা এবং মডার্নিজমের জায়গাটা যেহেতু ভিন্ন, ফলে আমি এই ক্ষেত্রে আধুনিকতাবাদ এই শব্দটাই ব্যবহার করছি, এই প্রপঞ্চটাই ব্যবহার করছি। ফলে তার সাহিত্যে একদম আগাপাশতলা আমরা দেখব যে তিনি আধুনিকতাবাদী সাহিত্যের বৈশিষ্ট্যগুলোকে জারি রাখার চেষ্টা করেছেন। তিনি কম লিখেছেন, এটা অবশ্যই সত্য, কারণ তবে তিনি লিখেছেন, কিন্তু নানা কারণে, বিশেষ করে কর্মক্ষেত্রের যে সংকটটা তার পারিবারিক জীবনের সংকট হয়ে দাঁড়িয়েছিল এবং কেন্দ্রকে ঘিরে তিনি তার চিন্তা চেতনা তৈরি করেছিলেন, সে চিন্তা চেতনা সম্পূর্ণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সব কিছুই দেখা যাচ্ছে যে তার এই যে কর্মের সুবাদে একটা কেন্দ্র থেকে প্রান্তে অবস্থান করতে যাওয়া এবং সেটা তার জীবনের জন্য আমি বলি বড় একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। ফলে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে তিনি সাহিত্য যে প্রক্রিয়া, সাহিত্য নির্মাণ প্রক্রিয়া থেকে অনেকাংশে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত লিখেছেন। তিনি তার প্রকাশিত দুটো গ্রন্থ পাওয়া যায়, একটা কবিতা গ্রন্থ, কাব্যগ্রন্থ, আর একটা হচ্ছে গল্প গ্রন্থ। সেটাও আসলে অনেকটা বলা যেতে পারে যে জবরদস্তির ভেতর দিয়ে, তাকে অনেকটা ধাক্কা দিয়ে সেটা প্রকাশ করার ব্যাপার হয়েছে। কারণ বিড়াল নামে যার যে গল্প গ্রন্থ আছে সেটা বহু আগেই প্রকাশিত হতে চেয়েছিল, হওয়ার কথা ছিল। তিনি সেটা একটা সাহিত্যিক আড্ডাতে তিনি জানিয়েছিলেন, কিন্তু সেটা তিনি করেন নাই। বহু পরে সেটা প্রায় প্রকাশিত হলো এবং তার পরিবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কথা আমি আর কথা এক্ষেত্রে বাড়াবো না। আমি বলছি যে আর কি আছে সেগুলো শহীদুর রহমানের গল্প, শহীদুর রহমানের কয়েকটা প্রবন্ধ আছে, তিনি একটা গান লিখেছিলেন, কিছু কাব্যনাট্য লিখবেন বলে আমরা জেনেছি, কিন্তু সেগুলো পাওয়া যায় নাই। এরকম নানা কিছু আছে, গল্প কবিতা তো আছে।
প্রকাশিত এবং অপ্রকাশিত। এখন প্রশ্ন উঠতে পারে যে একজন পাঠক কেন, যদি বাজারে একজন লেখকের বই না পাওয়া যায়, তাহলে পাঠক কেন তার এই মানে এত কষ্ট করে তো এখন আর পড়ার মতো সময় সুযোগ কি মানুষের আছে, এরকম একটা প্রশ্ন আমরা উঠাতে পারি। ফলে শহীদুর রহমানের এই বইপত্র না পাওয়া যাওয়া, না না পাওয়ার যে ব্যাপারটা, এটাও একটা গুরুত্ব। আমি মনে করি যে শহীদুর রহমানকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে, অনেকটা অন্তর্ভুক্তির বাইরে ফেলে দিয়েছে। এবং 60-এর দশকে যারা লিখছেন, তার বন্ধু বান্ধব যারা, ধরো যাক আখতারুজ্জামান ইলিয়াস অথবা আব্দুল মান্নান সৈয়দ, ওই সময়ের সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারাও কিন্তু তাদের স্মৃতিকথায় বারবার শহীদুর রহমানের নাম নিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে শহীদুর রহমান থাকছে না। কেন থাকছে না? আমি যেটা বলছিলাম যে বইপত্র পাওয়া যাচ্ছে না। তো একটা আনন্দের খবরই দিতে পারি, বলতে পারি যে সম্প্রতি সম্প্রতি বলবো না, দীর্ঘদিনের একটা যাত্রা ছিল আমার নিজের আর কি, যে শহীদুর রহমানের সমগ্র রচনা যা পাওয়া গেছে, আমি বলবো না যে সমগ্র, কারণ একটা গল্প হয়তো কোনোখানে থেকে থাকতে পারে, বা একটা কবিতাও থাকতে পারে, বা যে কাব্য নাটক লেখার কথা ছিল সেগুলো আসলেই লিখেছিলেন কিনা, বা সেটা প্রকাশিত হয়েছিল কিনা, কারো কাছে আছে কিনা, সে সম্পর্কে অনেক চেষ্টা করেও আমি কোনো কিছু খোঁজ করতে পারি, ফলে সেটা থাকতে পারে। কিন্তু যতটুকু পাওয়া যায় সব কিছুকে এক করে একটা রচনাবলী করার প্রয়াস আমার ছিল। সেই চেষ্টার সম্পূর্ণতা মনে হয় প্রায় হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে বছরের প্রথম দিকেই শহীদুর রহমান রচনাবলী বের হবে। পাঠক এই রচনাবলী পাঠ করবেন এবং শহীদুর রহমানকে নানা পদ্ধতিতে পাঠ করবেন, নানাভাবে বিচার করবেন তার কালের সাথে, এবং তার কালের প্রাসঙ্গিকতা, বর্তমানের সাহিত্যের প্রাসঙ্গিকতা, এবং বাংলাদেশের সাহিত্যের যে দীর্ঘদিনের অগ্রযাত্রা, তার সাথে সেই ইতিহাসের ভেতরে শহীদুর রহমানের অবস্থানটা কি, এই সব সম্পর্কে আশা করছি জানতে পারবেন। অনেকে গবেষণা করবেন, লেখালেখি করবেন। আমি চাই যে শহীদুর রহমান সরব হয়ে থাকুন। আমি এই কারণে শহীদুর রহমান রচনাবলী সম্পাদনায় হাত দিয়েছিলাম যে আমি মনে করি যে রাজনৈতিক ইতিহাস নির্মাণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কালে যেমন কাউকে বাদ দিলে সেই রাজনৈতিক ইতিহাস সম্পূর্ণ হয় না, তেমনি শিল্প সাহিত্য সংস্কৃতির যে জগৎ আছে সেই জগৎকেও যদি আমি সম্পূর্ণ করতে চাই, সেই সম্পূর্ণ করতে হলে আমাকে আসলে সবাইকে নিয়েই চলতে হবে। এবং কাউকে আসলে বাতিল করলে হয়তো হতে পারে যে শহীদুর রহমান কম লিখেছেন, কেউ কেউ বলতেও পারেন যে শহীদুর রহমান তো এত ভালো লেখেন নাই, নাও লিখতে পারেন, কিন্তু আমি বলছি তার যে প্রচেষ্টা ছিল, সেই ইতিহাসটা খারাপ বা ভালোর মিশেল হতে পারে, বা শুধু ভালো হতে পারে, শুধু খারাপ হতে পারে। এই সব কিছুই আমাদেরকে আসলে বিচার করতে হবে, এবং বিচারের ক্ষেত্রে প্রত্যেকের জায়গাকে আসলে আমাদেরকে দিতে হবে। এই কারণে আমরা দেখেছি যে নানাজন নানাভাবে বাতিল হয়ে যায়, খারিজ হয়ে যায়, হারিয়ে যায়, বিবেচনা করা হয় না। আবার দেখা যাচ্ছে একই প্রক্রিয়ায়, ভালো মন্দের বিচার আমি করছি না, আমি বলছি একই প্রক্রিয়ায় কেউ কেউ খুবই বেশি আলোচনায় চলে আসেন। ফলে এই যে একটা সামঞ্জস্যতা বজায় রাখা, যার যতটুকু প্রাপ্য সেটুকু দেওয়ার যে প্রবণতা, তা থেকে আমি আসলে শহীদুর রহমান রচনাবলী সম্পাদনা করতে চেয়েছি। শহীদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। এবার তাহলে আমরা অনেকক্ষণ কথা শুনলাম, একটা কবিতা শুনে ফেলি। রায়হান এলাহি, তুমি পড়ে ফেলো তাহলে। ঠিক আছে অদিতি। আহ সবাই তো শহীদুর রহমানকে নিয়ে অনেক কথা বললেন। আমার আসলে দুর্ভাগ্য যে তার সাথে আমার দেখা হয়নি। আহ, আমার তিনি যখন মারা যান তখন অদিতির সাথে আমার পরিচয় হয়েছে। আমরা তখন সবেমাত্র ইউনিভার্সিটি ক্লাস শুরু করেছি। উনি ঝিনাইদহে থাকতেন, আমরা অদিতিরা ঢাকায় থাকতো। তো সে কারণে তো দেখা হয়নি, ইভেন অদিতিদের বাসাতে গেলেও উনার দেখা হতো না। কিন্তু মনে আছে যে উনি মারা যাবার আগে যখন শেষবার ঢাকাতে এলেন, তখন আমি অদিতির বাসায় গেছিলাম। অদিতি বলল যে আব্বু পাশের রুমে আছে। কিন্তু দেখা হলো না। ওই কোনো একটা কাজে গেছিলাম এবং তারপরে বেরিয়ে এসেছি। তো ওই একটা দুঃখ রয়ে গেছে যে ওই সময় হয়তো পাশে উঁকি মারলে হয়তো দেখা হতো, কথা হতো।
যাই হোক, আমি উনার একটা কবিতা পড়বো আজকে। উনার কবিতাগুলো আমার কাছে আসলে খুব দুর্বোধ্য মনে হয়, খুবই কঠিন। আহ, তারপরেও পড়ার চেষ্টা করছি। সম্ভবত এই কবিতাটা উনার 28 বছর বয়সে লেখা, কারণ তারিখ আছে 20-10-67। তা আমার ধারণা এটা ওনার 28তম বছরে বয়সে লেখা কবিতা। কবিতাটার নাম নীল ভোজে যাব। শীতল পবনে যেন সেতেরা শীষ দিয়ে বলে যায় হাওয়ায় হাসির তুফান। অবিশ্রান্ত কথা কয় কারা, গোরস্থানের আশ্চর্য জোনাকির নিমালায় কারা যেন কথা কয়ে গেল। মৃতের হাড়ে সেখানে কাটলেট ভাজা হচ্ছে। এরপর সে অত্যাশ্চর্য জোনাকিদের ডাকা হবে, তাদের রহস্যের আলোয় গড়া হবে সুবিশাল এক আশ্চর্য মশাল। মশালের আলোয় যখন গোরস্থান লাল হয়ে উঠবে, যখন মনে হবে পৌষের নিশীথে কারা আগুন জেলে উল্লাসে মেতেছে, তখন এ নগরীর নিয়ন আলো ছেড়ে দিয়ে ছুটে যায় সেই হিম শীতল যজ্ঞে, যেখানে নীল ভোজের আসরে নতুন কাটলেট ও রোস্টের স্বাদ পাওয়া যাবে। রোরুদ্যমান কালের যাত্রা দেখে 28টা শীত কাটিয়ে দিলাম আমি। ধন্যবাদ রায়হান এলাহি। এরপরে আমরা আসলে একটু একটা গল্প শুনবো। সেটা তৌফিক হাসান পড়বে এবং সেটাকে আলোচনা করবেন আমাদের ডক্টর আমিনুর রহমান। এবং তার মাঝে মাঝে আমরা গল্পটা হয়ে যাওয়ার পরে কিছু কবিতা শুনবো এবং পরবর্তীতে আনিস আহমেদের মামা ওনার কাছ থেকে কবিতার কিছু বিশ্লেষণ আমরা আজকে শুনবো। আমাদের এখানে আনিস মামা এবং ডক্টর আমিনুর রহমান এবং অবিক সান্নার রহমান আমার ভাই, এরা ছাড়া ও আহমেদ মাজার ভাই ছাড়া যারা অন্য যারা কবিতা পড়বো তারা সকলেই সমস্বরের সদস্য। তো এবার তৌফিক তোমার কাছে আমরা যাই, একটু গল্পটা শুনি। এই গল্পটার ব্যাখ্যা আসলে আমার নিজেরই জানবার খুব ইচ্ছা। এর আগে আপনি আমিন ভাই বিড়ালের ব্যাখ্যা দিয়েছিলেন, এই ভাই একটু আগে বলছিল দুর্দান্ত ব্যাখ্যা। যে এই ব্যাখ্যাগুলো আমরা নিজেরা স্বাভাবিকভাবে ভাবতে পারি না, সেই ভাবনাগুলো আপনাদের মধ্যে থেকে আসে। আপনার কাছ থেকে শুনেছি, আনিস মামার কাছ থেকে অনেক ধরনের ব্যাখ্যা আমি শুনেছি। তো সেগুলো আমাদের কাছে বিশাল পাওয়া, সেই কারণে বারবার আপনাদের কাছে ফিরে আসি। তো তৌফিক হাসান, তোমার কাছ থেকে একটু গল্পটা শুনি আমরা। ধন্যবাদ অদিতি আপু। আমি রায়হান ভাইয়ের সাথে একই সুরে বলতে চাই। আসলে শহীদুর রহমানের লেখা খুবই কঠিন, আমার কাছে তো খুবই কঠিন মনে হয় ভাইয়া যেমনটা বলেছেন। এবং পাঠোদ্ধার করা অথবা আহ, বোঝা, সেই জন্য আসলে অনেকবার পড়া দরকার হয়তো। আম, আমি আজকে পড়ছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই গল্পটির 3টি ভাগ আছে, আমি শুরু করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। রেস্তোরাঁ থেকে হাত দুটো তবু নিশ্চল পাথর হয়ে রইল, একটুকুও নড়বে না যেন। সিলিংয়ে ঘূর্ণায়মান পাখায় চটাং করে বাড়ি খেয়ে একটা কালো উড়াল পোকা চায়ের শেষ তলানিতে এসে মুখ থুবড়ে পড়ল এবং তারপর থেকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। এনাম ভাবল, সে নির্দয় দার্শনিক হয়ে 4 হাত পা গুটিয়ে চায়ের তলানিতে খাবি খাওয়া পোকাটার মতো ক্ষুদ্রাকৃতি অনেকটা অবয়বহীনতায় পৌঁছে যেতে পারে, আর মৃত্যু যন্ত্রণা ইচ্ছা করলে ভোগ করতে পারে, অথবা নির্বাক নিশ্চল চোখে মৃত্যুর স্পষ্ট রেখায় দাঁড়ানো কয়েকটা অসহায় কীট পতঙ্গের বিপন্ন অস্তিত্বের রূপ দর্শন সম্ভব। অথচ তার ডান হাতটা পোড়া ম্যাচকাঠিতে টেবিলের ছবি আঁকতে আঁকতে নিথর, এবং বাঁ হাতটা সিগারেটের ধোঁয়া ছুটছে মাথা হেলান দিয়ে। যে মরছে তাকে ফেরানো যাবে কেমন করে?
অথবা মৃত্যুগামীর মৃত্যু অনিবার্য, অথবা মৃত্যুর এই স্বরূপ প্রতিষ্ঠার জন্য সে তো আর দায়ী ছিল না, এমনতর কথাগুলো দৃঢ় ভিতের উপর দাঁড় করানোর জন্য সে ভাবল সে ভাবল তার নিষ্ক্রিয় হওয়া উচিত। বস্তুত এই কথার প্রমাণস্বরূপ এনাম চোখ সরিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দেয়ালে তাকালো। সেখানে বাল্বটার গোড়ার দিকে মাকড়সার জালে আটকে গিয়ে কতক্ষণ থেকে যেন একটা মাছি দাপাচ্ছিল। এনাম দৃষ্টি ফেলে চাইতেই দেখল কোত্থেকে বৃদ্ধ ধরনের একটা টিকটিকি ছুটে এসে টপ করে মাছিটাকে গিলে ফেলার চেষ্টা করলো। গলার চামড়া ফুলতে লাগলো, নিশ্চিন্তে পরিতৃপ্ত উল্লাসে হেলে দুলে ফিরে যেতে থাকলো। এনাম স্বস্তি বোধ করতে চাইল, সোজা হয়ে বসলো। মনে হলো অনেকক্ষণ ধরে যেন একটা দুরূহ যন্ত্রণা ঝুলছিল মিলাদের শাড়ি ঝোলার মতো, সেই পাকা সিঁদুরে আমটা ঝোলার মতো। এইমাত্র টপ করে খসে পড়ে গেছে। বোটা থেকে কি? বোটা, দড়ি নয়তো শাড়ি, নয়তো আম, নয়তো যন্ত্রণাটা। কিন্তু বোধে মোড়া পাক খাওয়া দুরহতা কাঁটার খোঁচার মতো লটকে গেছে। ততক্ষণে সিগারেটের আগাটা পুড়তে পুড়তে হাতের আঙুল ছুঁই ছুঁই করছিল। এনামের বাঁ হাতটা এগিয়ে নিয়ে চায়ের কাপের উপর ধরল। হাতটা কাঁপছে একটু, একটু আগে টিকটিকির পেটে ঢোকা মাছের মতো। ক্ষুদ্র ডানার সাথে কত ক্ষুদ্র এই জীবন, কথাটা মনে আসতেই সে ভীত যন্ত্রণাকে তাড়িত করতে আঙুলের সিগারেটের টোকা দিল। শব্দ তরঙ্গ তুলে এক গাদা মৃত ছাই কালো ডানাওয়ালা কৃষ্ণাকৃতি উড়াল পোকাটিকে দাবিয়ে নিয়ে গেল এতটুকু চায়ের তলানির শেষ স্তরে। এনামের চোখ দুটো চায়ের কাপের কোণায় ছুঁয়ে ফেলল প্রায়। ও কোথায় গেল তা খোঁজার জন্য। একটা দম আটকানো ব্যবধানান্তে পোকার দেহটা হলো ভাসমান, কিন্তু তার ডানা আর কাঁপছে না। তলানিতে শরীরটা করছে থির থির। স্রোত থাকলে কত দূরে যেতে পারত, হয়তো বঙ্গোপসাগর, হয়তো। বমির পর স্বস্তি এসেছে যেন এনামের স্নায়ুগুলোতে। চোখ দুটো একটু টিপে টিপে ধাতস্থ করে সে ডুবুলি সূর্যের দিকে চাইল, কিন্তু নির্বাক চোখে। তারপর একটা সিগারেট ধরিয়ে বাইরের দিকে চলন্ত মানব সকলকে চেয়ে বয়কে ডাকলো এবং স্ট্রং লিকারের আরেকটা চায়ের অর্ডার দিয়ে ফেলল। যেন, দেখো হে, এমনিতেই বসে থাকি নে, তোমাদের চায়ের টেবিল দখল করে বেশ চাটাও খাই। এমন সময় কয়েকজন উৎফুল্ল যুবকের বীরদর্পী সৈনিকে অনুপ্রবেশ। সংবাদপত্রে শব্দটা পড়ে তার কেমন চমক লেগেছিল। একসময় প্রবেশ অনুপ্রবেশ শব্দের পার্থক্য ও চাতুর্য খুঁজতে যে ক্লান্ত হচ্ছে দেখে ছেড়ে দিয়েছিল বিষয়টির চিন্তা। পরিবেশটা কাঁপল এবং এনাম চকিত সচকিত হলো। ত্রস্ত হলো চ্যাংড়া বয়টা। এই বাবুল, যা তো, আগে এক প্যাকেট বক নিয়ে আয় বাবা। পয়সা সাব, দে না বাবা, একটা সিকি, চালু কর চালু কর। সিকি তো চলবেই, শুধু কলজেটা যাও ভাঙতে। না, আমার কাছে আছে কেবল 5 আনা পয়সা, এ দিলে বাসের ভাড়া পাবো কোথায়? হবে হবে, এখন তো একটু দয়া হোক। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর। একজন একটা আয়ুবী পয়সা আঙুলে টুকিয়ে টুকিয়ে বাজালো আর কিছুক্ষণ গাইলো। এখানে বসে থাকলে এই যুবকবৃন্দ অনেক পৃথিবীর ইতিহাস দেবে, যা আলতো অথচ গভীর এবং ভাবাবেগপূর্ণ এবং বেদনাদায়ক পেটের ব্যথার কাছাকাছি পৌঁছে যায় যে যন্ত্রণা। এনাম উঠল। সঠিক করে এনাম হিসাব করে দেখেনি হাঁটতে হবে তাকে কতক্ষণ, কারণ পথটা তার অনেকভাবে অবিকল চেনা। এ পথে হাঁটতে হাঁটতে মলিন হয়ে গেছে অনেক আগে।
পরিচিত দেয়ালের গায়ে কখনো হাতটা ঘেঁষে যাওয়া স্বাভাবিক। সুচিতা একদিন তার সাথে গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলছিল, এ পথে আমাকে আর নিয়ে এসো না দাদা। ওহো, কি গাড়ি ঘোড়ার ভিড়, লোকজনের ঠেলাঠেলি, এ পথে হাঁটলে ঠিক কবে চাপা পড়ে মরতে হবে। সুচিতা পৃথিবীতে এত যন্ত্রণার সমারোহে শঙ্কিত ছিল। এনাম বাসকে চেয়ে, রিক্সাকে চেয়ে এবং পিল পিল পায়ে হেঁটে মানুষ সকলকে চেয়ে চেয়ে এঁকে বেঁকে মনে মনে সাপ হয়ে হাঁটছিল। যন্ত্রণাগুলো এঁকে বেঁকে ওঠে, পেটের ব্যথা সাপের মতো মুচিয়ে ছেয়ে যায় শরীর। সে দ্রুত এগোতে চাইল। সময় নিকটবর্তী হচ্ছে অলুঙ্ঘ ধাবমানতায়। রেসকোর্সের ঘোড়াগুলো কি জোরে ছুটতে পারে! কখনো কখনো এদের ভারী সুন্দর লাগছে আমার কাছে। এখন যদি একটা শক্ত সবল রেসের ঘোড়া ছুটে যেত এই জনারণ্য ভেদ করে! এনাম তার হাঁপ লাগছিল। এতটুকু পথেই হাঁপ! অথচ নির্জন রাতে সে দেখেছিল এতটুকু দূরত্ব বড় জোর 2 ফার্লং হবে। এনাম হাঁটছিল। দীর্ঘপুচ্ছ উল্কা রাতের আকাশে যেমন ছুটে পালিয়ে যায়, অথবা জীবনের নিয়ত তাড়িত শোষক সার্মীয় লোভে হত্যা করে অকস্মাৎ দানবিক শক্তিতে। ফলে এ অপরিহার্যতা অপনেয় বিধায় এনাম উল্কার সাথে নিজেকে তুলনা করতে গেল। পরন্তু 2 ফার্লং রাস্তায় যন্ত্র সকল তথা দানব সকলের চাকায় নিজেকে নিষ্পেষিত অস্তিত্বে গোঙানিতে নিষ্পেষিত, নিষ্পেষিত, নিষ্পেষিত এনাম প্রায় 350 বার রাস্তায় নিহত হলো। রাস্তা ছেয়ে কয়েক শত, কয়েক সহস্র ক্ষত বিক্ষত, গলা কাটা এনাম, ঠ্যাং কাটা এনাম। তার রক্তাক্ত সবগুলো যেন যুদ্ধক্ষেত্র ছেয়ে বিক্ষিপ্ত পড়ে আছে। পরিদৃষ্ট হওয়ার ভীত সন্ত্রস্ত এনাম ছুটতে ছুটতে 7টা 17 মিনিটে সাবেরা আপার বাসায় এসে পৌঁছে গেল। তোমার মুখ বড় করুণ দেখাচ্ছে, চোখ ছলছল করছে, কোথায় বেড়াচ্ছিলে? সাবেরা আপা বলল। তৎক্ষণাৎ এনাম কোনো উত্তর দিল না। চেয়ারে বসে পেটে হাত দিয়ে মুখ কুঁকড়ে নিয়ে পুনরায় পুনরায় স্বাভাবিক হতে চেষ্টা করল। মুখের শিরাগুলো দপদপ করছে, নীল হয়ে যাবে বুঝি। কি কথা বলছো না যে? এভাবে উচ্ছৃঙ্খল হয়ে বেরিয়ে আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পাও? 28 বছরের ভদ্রমহিলার কণ্ঠে স্নেহের মতো ঝরছিল। তোমার মতো 23 বছরের ছেলের চোখ এত কোটরে ঢুকেছে দেখেছো কখনো? সমস্ত শরীর ততক্ষণে সাপ হয়ে গেছে নামের। যন্ত্রণার জ্বালায় সে ভস্মীভূত, কাগজের টুকরো তখন। আবাসিক প্রকৃতিকে প্যাথেটিক করে দিয়ে ভাঙা ভাঙা কিছুটা অস্পষ্ট স্বরে এনাম বলল, কথা বলতে ইচ্ছে করছে না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। তুমি আমার পাশে বসো, তোমার গা ছুঁয়ে থাকি আমি। দ্বিতীয় পর্ব, বাথরুম থেকে। ট্যাপটা খুলে দিতেই শাওয়ারের পানি ঝরঝর করে পড়তে শুরু করলো। এটা নিয়ম নয়, অনিয়ম। এই রাত 10টায় স্থানের শীতলতায়, স্নায়ুর বাঘহীনতায় পরিশীলিত করা, প্রশমিত করা, সংকুচিত স্থিতাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা। শ্রাবণের ফেনায় যে ট্যাপা মাছের মতো বৃহৎ কলেবরের বুড়বুড়িগুলো শরীরকে মেখে লটকে ছিল শাওয়ারের পানিতে, তা ফেটে ফেটে হারিয়ে যাচ্ছিল। এই টলটলে রঙের বুড়বুড়িগুলো কি উল্কার মতো হারিয়ে যায়? আমার সংশ্লিষ্ট সব কিছু যেন হারিয়ে যাওয়ার সুরে সুছন্দে তরঙ্গায়িত। সব কিছু এক অদ্ভুত বেকায়দায় ঝুলছে। আশ্চর্য ভঙ্গিতে নীলার শাড়িটাও খসে খসে ঝুলছিল। আশ্চর্য, যদিও অতি পরিচিত। এই আশ্চর্য ভঙ্গি সে দেখেছে সাবেরা আপার শাড়িতে, দেখেছে কচি মেয়ে সুচিতা যেদিন বড় হওয়ার সাথে উল্লসিত হয়েছিল। ইস, আমি তোমার থেকে বেশি ছোট নাকি?
কাঁধের আঁচল তুলে মাথায় দিই আর সিঁথিতে সিঁদুর পরি, দেখবে আমাকেও মায়ের মতো দেখতে হবে। তার অল্প স্খলিত বসনে। আর মিলার কাছে গত 4 মাস অন্তত 5বার এমনতর দুরূহ ভঙ্গি দেখেছে এনাম। এ ভঙ্গি আমার কাছে অতি পরিচিত, কিন্তু আশ্চর্য এবং জাদুকরী। যন্ত্রণা বা আবেগ সব সমান পর্যায়ে নেমে যায় বা ঊর্ধ্বগতি পায়। মিলাকে দেখে তার উপলব্ধি এবং আমি তার উজ্জ্বল প্রমাণ। মিলার এসব কি যন্ত্রণা স্খলিত, নাকি আবেগ সম্ভূত, অথবা আমার যন্ত্রণা তথা আবেগ তথা চাতুর্যের সংক্রামক? উষ্ণ নিঃশ্বাস ঝরছিল আমার নাক থেকে। টুকরো টুকরো উষ্ণ নিঃশ্বাসগুলো মিলার চুলের লতি সকলকে কাঁপাচ্ছিল। আমি দেখছিলাম। দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে কখনো আকর্ষিত, কি বীতশ্রদ্ধ। আমার সর্বাঙ্গে দুমড়ে মুচড়ে সুগভীর কুয়ো থেকে পানি তুলছিল, ওঠানামার তালে তালে পানি তুলছিল। মিলাও কি আমার মতো আশ্চর্য জাদুকর? কানের পাশের ক্ষুদ্র চুলগুলোকে নিয়ে আমার কানের লতি ঝিরঝির করছিল, উষ্ণ হয়ে উঠছিল। দেখবার বস্তু নয়, এটা অনুভবের। আমি যা দেখতে পারিনি, সাবেরা আপা হয়তো দেখেছে সেই উজ্জ্বল জাদুকরী দৃশ্য। এমনকি মিলার মতো সুচিতাও দেখে থাকবে। সুচিতা বড্ড ভালো মেয়ে। সমস্ত ধর্মাধর্মের ঊর্ধ্বে উঠে সুচিতাকে ভালোবাসতে ইচ্ছা করে। তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে সাধ জাগে আমার। কিন্তু হায় রে, ফেটে যাওয়া বুড়বুড়িগুলোর মতো হারিয়ে গেল সেই জন, যে এক পা হাঁটলে পরের পা পিছিয়ে যায়। দেখতে পদচিহ্ন কেমন পড়েছে, ধুলোয় দাগ এখন পড়ে না, পড়ে না কোনো রেখা। এ পৃথিবী একবার পায় তারে। হঠাৎ এনামের কেমন খারাপ লেগে উঠল শরীরের মধ্যে। কি এক দুর্বোধ্য অজানা আতঙ্ক। সেই স্মৃতিকে এখনো সে জলের শ্যাওলা যেমন ঢেউ দিয়ে সরিয়ে দেয়, তেমনি দুহাত ঠেলে সরিয়ে দিতে চায়। এনাম ট্যাপটা হঠাৎ বন্ধ করে বাল্বটাকে সাইডে করে দাঁড়ালো। একটা ছায়া পড়লো সাদা দেয়ালে কালো হয়ে। সে অনেকক্ষণ ধরে দেখতে লাগলো ছায়াটাকে। আমার ছায়ায় আমার সমস্ত দেহ ফুটছে না, ফুটছে না দেহের সকল ভাঁজ, সহজ সরল দাগ, যা সকলের বেলায় সমানভাবে প্রযোজ্য। আমার ছায়ায় আমার সকল ভাঁজ আমি দেখতে চাই, সকল ভাঁজ। কিন্তু এ ছায়া তা নেই। এ ছায়া কি আমার, নাকি নাকি আমার কোনো বন্ধুর? যদি এ ছায়া অন্য কারো হয়, যদি সত্যি হয়, এনামের সন্দেহটা দৃঢ় ভিত নিচ্ছে দেখে হুম, সে ব্যঙ্গ করতে চাইলো ছায়াকে। ছায়াটাও নাচলো, নাচবার জন্য প্রস্তুত ছিল যেন। ঘৃণা হলো এনামের নিরেট কালো ছায়াটার প্রতি। ফলে ঘৃণার বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে গুনে গুনে 5টা থুতু ছায়ার অঙ্গে ছিটিয়ে এনাম উৎফুল্ল হলো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল খানিক। সেই যন্ত্রণার লেশ মাত্র এখন আর আমার শরীরে নেই। 1.5টি ঘন্টার প্রাত্যহিক নিয়ম এখন আমাকে মুক্তি দিয়ে গেছে। মিলার চুলের ডগাগুলো যখন কাঁপছিল তখনও, মিলার হাত ছেড়ে রাস্তায় নামা অবধিও চিনচিনে একটু ছিল। বোঝা যাচ্ছিল না, তবু ছিল। এখন নেই। কি শান্তি! ওহ, কি শান্তি! যন্ত্রণাটা এখন আর নেই। আহ, শান্তি! বেদনাটা এখন আর নেই। আহ, শান্তি! ঝড় ঝড়, ঝড় ঝড় করে এনাম শাওয়ারটা আবার খুলে দিল। বৃষ্টি ঝরা সন্ধ্যায় এই শব্দগুলোর জন্ম দিয়েছিল আদিপিতা ঈশ্বর। আমার বাবা এসেছিলেন আদিপিতার কাছ থেকে, সেই ঋণগুলো নিয়ে, সেই বেদনাগুলো নিয়ে। বাবার বেদনাগুলো সময় সময় আসতো, আমারও তাই। তবে এখন অভ্যেস নিয়ম হয়ে গেছে। 1.5 ঘন্টা রক্তে আমার পিতা খেলা করেন। মিলা বলেছিল, এই শোনো, সন্ধে তোমার কি হয় বলো তো? দেখলে কেমন যেন মনে হয়, সমস্ত করুণা যেন ওই মুখটা ছেয়ে আছে। আমার ভয় হয়।
কিসের ভয়? তোমাকে যেন হারিয়ে ফেলছি মনে হয়। এত পেয়েও তোমার পাগলামি গেল না। সত্যি ভয় হয়। তুমি আমার গা ছুঁয়ে থাকো মিলা। মিথ্যে করে বলতে আমার উল্লাস লাগে। মিথ্যা অভিনয় আমার প্রাণ। অভিনয় আমার সত্তাকে প্রতিষ্ঠিত করেছে। বাবার দেওয়া বেদনা যা প্রথমে নাভির চারপাশে খেলা করে ক্রমশ সমগ্র বুক পেট কামড়ে খায়, তা আমার সত্তাকে দিয়েছে, প্রেমকে দিয়েছে। বাবা যা দিয়েছিলেন ক্ষণে ক্ষণে স্বাদ নেবার জন্য, আজ তা আমি নিয়মে এনেছি গভীর চাতুর্যে। বাক কৌশল আমাকে বিদগ্ধ জন গড়েছে। আমার কথায় সবাই মুগ্ধ হয়েও তোমরা। মিলা, সাবেরা আপা, সুচিতা, আমি তোমাদের ভালোবাসি। তৃতীয় পর্ব, কবরগাহের দিকে। অতি পুরাতন দানবটার আস্ফালন একদিন শীতের সন্ধ্যায় ভয়াবহ রূপ নিল। সীমাহীন সেই নাড়ি ছেঁড়ার যন্ত্রণার জ্বালায় রাত 8টায় এনাম উদ্বন্ধনে আত্মহত্যা করল। রাত্রি 12টার দিকে গোরস্থানে যাবার পথে শবানুগামী জনৈক বৃদ্ধ ধরনের সংসারী আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইত্যাদি বাক্য সম্বলিত পত্রটির কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করল। হায় রে, এমন সুন্দর ছেলেটি কোন দুঃখে এহেন সর্বনেশে কাজটি করল। পরদিন ভোরবেলা কবরগাহের ফটক খুলে দুইজন গর্ভবতী নারীর সাথে কখন একটি কচি হৃদয় রাত খাওয়া মাটি আর সিক্ত ধুলোয় পায়ের দাগ এঁকে গেল। তাদের চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দুগুলো ঘাসের ডগার ফোঁটা ফোঁটা শিশির বিন্দুর সাথে সকালের সূর্যের আলোয় কি রঙে ঝলমল করে উঠছিল চলমান মানুষ সকল, তা জানতে পারল না। ধন্যবাদ তৌফিক, খুব ভালো করেছো, অল্প সময়ে সুন্দর তুলেছো। আর একটু সময় পেলে নিশ্চয়ই আরো জি আরো আপু, হ্যাঁ। শুরু করতে। হ্যাঁ, এমনিতেই যা বলছিলাম, অনেক কঠিন কঠিন শব্দ আম, শহীদুর রহমান উনি ব্যবহার করেন। আমি ওনার লেখা তো আগেও পড়েছি। এটা ওনার লেখার একটা, ওই একটা, যেটা বলে একটা স্টাইল বা ওনার লেখা পড়লে আমার যেটা মনে হয়, আমি আসলে হয়তো আম, যে কোনো একটা লেখা পড়লে আমি বুঝতে পারছি এটা ওনার লেখা, কারণ ওনার শব্দ চয়নগুলো খুবই আম, উম, আহ, কঠিন বলবো না, খুব তাৎপর্যপূর্ণ শব্দ ব্যবহার করেন উনি। এবং আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়, খুব সাধারণ শব্দ হলেও সেই শব্দগুলোর বুনন, যেটা সেই বুননটা আলাদা। সাধারণ অন্যান্য লেখা বা এখন আমরা যে ধরনের লেখা পড়ি, সেই লেখাগুলোর সাথে ওনার লেখার এই পার্থক্যটুকু আমার কাছে মনে হয় আমার চোখে পড়ে। খুব সাধারণ শব্দগুলো উনি অন্যভাবে আসলে বসান ওনার লেখার মধ্যে। হ্যাঁ, না ধন্যবাদ। এটা আমিও আসলে খুঁজি কি হ্যাঁ। বলতে চাচ্ছে, নিজের মতো করে একটা ভাবি। চলে যাই আমিন ভাইয়ের কাছে, একটু বলেন আপনার মানে বিশ্লেষণ কি বলে। ধন্যবাদ অদিতি। আম, এটা গল্পটা আহ, অসাধারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু গল্পে প্রবেশ করার আগে আমি কয়েকটা দরকারি কথা বলবো। প্রথমে একটা অদরকারি কথা, তারপরে কয়েকটা দরকারি কথা। অদরকারি কথাটা হচ্ছে, আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে গোর। ওইখানে আহ, একজন লোক মারা গেছে, তার বাড়ির লোকেরা কবর দিতে নিয়ে এসেছে, আজিমপুরে কবর দেওয়া হবে। তা আজিমপুরে কান্নার জন্য পয়সা দেওয়া লোক পাওয়া যায়, যারা মানুষ, মৃত মানুষরা আসলে তাদের জন্য কান্নাকাটি করে। তাদেরকে টাকা দিলে যত বেশি টাকা যে দেবে তার জন্য তত বেশি জোরে সোরে কাঁদবে। এবং তাদের সঙ্গে আবার যিনি ওখানে কবর দেওয়ার পরে মোনাজাত করেন, তার একটা চোখাচোখির ব্যাপার আছে, যে ওই টাকার ভাগ তিনিও পান যিনি মোনাজাত করেন। তো তাদের চোখের ভাষা দেখে যিনি মোনাজাত করেন তিনি বুঝতে পারেন যে মোনাজাতটা কি লম্বা করতে হবে না মোনাজাতটা ছোট করতে হবে। বেশি টাকা দিলে মোনাজাত লম্বা হয়, আর কম টাকা দিলে মোনাজাত ছোট হয়। তো অদিতি আমাকে মোনাজাতের
জন্য প্রতি বছর ভুঁড়ি ভোজন করায়, এই বছর করালো না, তার জন্য আমার মোনাজাত ছোট হবে না কিন্তু। না সরি, এটার পেন্ডিং থাকলো। না এটা বলার পরে আরেকটা কথা বলি যে আহ, আমার দাদি কারোর উপর রেগে গেলে বলতো যে তোর পেটের ওপর খোঁচা দিলে এখনো আমার বাড়ির ভাত বেরোয়। তো আমার পেটে খোঁচা দিলে অদিতির বাড়ির ভাত বেরোয়, সুতরাং আমি ধরে নিচ্ছি যে আমার আমার বোনেরা আমাকে যত না খাইয়েছে অদিতি তার চেয়ে বেশি খাইয়েছে, সুতরাং ধন্যবাদ অদিতি। তো গল্পটা নিয়ে কথা বলি এখন। গল্পটার একটা তাত্ত্বিক দিক আছে, আর একটা কৌশলগত দিক আছে। তাত্ত্বিক দিকটা হচ্ছে পৃথিবীর অনেক আম, ধর্মে বা সংস্কৃতিতে একটা জিনিস বিশ্বাস করা হয়, যেমন মিশরীয় সংস্কৃতির কথা আমি জানি, বা ভারতীয় সংস্কৃতিতেও আছে, যে মানুষ যখন মরে যায় আম, তখন তার আত্মাটা তার মৃত শরীরের মধ্যে বারবার ফিরে আসে, এবং অন্তত যদি পোড়ানো না হয় বা তাকে যেমন মিশরীয়দেরটা পোড়ানো হতো না, মমি তৈরি করতে অনেক সময় লাগতো, যতক্ষণ পর্যন্ত তাকে মমিতে পরিণত না করা হয় ততক্ষণ পর্যন্ত খাঁচার ভেতরে, মানে মানুষের শরীরের ভেতরে আত্মাটা বারবার ঘুরে ঘুরে আসে, এবং ঘুরে এসে তার সমস্ত জীবনের কর্মটাকে তারা দেখার চেষ্টা করে যে কি করেছে, এখন তার চারদিকের লোকেরা কি বলছে। আহ, এটা তখন তারা বুঝতে পারে তার চারপাশের জীবন সম্পর্কে, তার জীবন সম্পর্কে তার চারপাশের লোকেরা কি বলছে, কিভাবে তারা বেদনা প্রকাশ করছে, অথবা তারা খুশি হচ্ছে কিনা। এই ধারণাটা নিয়ে পৃথিবীতে বহু গল্প লেখা হয়েছে, যে একজন মৃত মানুষ সে তার চারপাশের জিনিস সবকিছুকেই দেখতে পাচ্ছে। আম, এই গল্পটার মধ্যে সেই তত্ত্বের একটা বয়ান আছে। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আম, ফ্রান্স কাফকার একটা গল্প আছে, নাম গল্প ঠিক না, একটু বড় ধরনের গল্প, নভেল ও উপন্যাসও বলা যেতে পারে, ছোট উপন্যাস, মেটামরফোসিস। সেখানে একজন সেলসম্যান, সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে সে তেলাপোকা বা এরকম একটা বিরাট কিছু হয়ে গেছে, সে চিত হয়ে শুয়ে আছে, কিছুতেই উপর হতে পারছে না, কিছুই বুঝতে পারছে, সবকিছুই চারদিকে যা ঘটছে সেটা বুঝতে পারছে, কিন্তু সে আহ, একেবারে আহ, নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারছে না। এটা নিয়ে দর্শনগত দিক থেকে বা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি মিশরীয় তত্ত্বটাকে, ভারতীয় সংস্কৃতির তত্ত্বটাকে এবং মেটামরফিসিসকে ব্যাখ্যা করি, তাহলে তিনটা জিনিসের একটা সমন্বয় পাওয়া যায়। যে মানুষ যখন নিষ্ক্রিয় হয়ে যায়, তার চারপাশে কি ঘটছে সেটা যখন সে দেখতে পায় এবং নিজের কিছু করার থাকে না, তখন মানুষের অসহায়ত্ব কেমন হয়। এই গল্পটার মধ্যে সেই তত্ত্বটা আছে। এই গল্পের মূল চরিত্র যে এনাম, সে আত্মহত্যা করেছে, এবং আত্মহত্যা করার পরে সে প্রথম পুরুষের গল্পের জবানিটা দিচ্ছে। আত্মহত্যার পরে কোনো মানুষের জবানিটা প্রথম পুরুষে হওয়ার কথা না, কিন্তু সে পুরো গল্পটা বর্ণনা করছে নিজের জবানিতে। এই কারণে প্রথম লাইনটা যখন গল্পের বলা হয়, আমি প্রথম লাইনটা আরেকবার পড়ছি, প্রথম লাইনটা যখন গল্পের বলা হলো, তখন কিন্তু পাঠকের পক্ষে বোঝা সম্ভব না যে এই গল্পের পরিণতি কি হবে, কিন্তু সচেতন পাঠক এটা ধরতে পারবে যে হাত দুটো তবু নিশ্চল পাথর হয়ে রইল, একটু নড়বে না যেন। আপনারা দৃশ্যটা কল্পনা করুন, একটা লোক আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে, কারণ এখানে বলা আছে উদ্বন্ধন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার সবচেয়ে দৃশ্যযোগ্য যে ছবিটা চোখের সামনে ভাসে সেটা হচ্ছে দুটো হাত ঝুলে আছে, এবং এই ঝুলে থাকা শব্দটা এই গল্পের মধ্যে বহুবার ব্যবহার হয়েছে বিভিন্নভাবে। যেমন আমি লিখে রেখেছি কয়েকটা জায়গায় যে
শাড়ি ঝুলে আছে, আম ঝুলে আছে যেন একটু পরে টুপ করে পড়ে যাবে। তারপর ফ্যানের আহ, পাখাতে একটা মরা মাছি ঝুলে আছে। এই যে এইরকম ঝুলে থাকার উপমাগুলো প্রথম থেকে যখন বারবার বারবার করে আসে, তখন মনে হয় যে কিছু একটা বলতে চাচ্ছেন লেখক, যেটার সঙ্গে ঝুলে থাকার একটা সম্পর্ক আছে। এবং যতক্ষণ পর্যন্ত আত্মহত্যার কথাটা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না যে কেন এত বারবার ঝুলে থাকার কথা বলা হচ্ছিল। গল্পের সৌন্দর্যটা কোথায় তৈরি হয়? যখন একটা গল্প পড়তে পড়তে আমরা একটা জায়গায় গিয়ে একটা আহা মোমেন্ট পাই, ও আচ্ছা, এই কারণে এতক্ষণ ধরে এই কথাটা বলা হচ্ছিল। এই আহা মোমেন্টটা তৈরি হয় অনেক পরে গিয়ে, এবং এই পরে গিয়ে যখন আমরা দেখতে পাই যে এই গল্পটার মধ্যে ঝুলে থাকার উপমা কেন ব্যবহার করা হয়েছে এতবার। মিলার শাড়ির আঁচল ঝুলে আছে, তার ঘাট থেকে শাড়ির আঁচল ঝুলে আছে, এই প্রতীকগুলো কেন ব্যবহার করা হচ্ছে। আর আরেকটা কৌশলগত দিক হচ্ছে এই গল্পের, সেটা হচ্ছে গল্পটা প্রথম থেকে পড়লে হবে না, এই গল্পটা শেষ দিক থেকে পড়তে হবে। কারণ আপনি দেখুন যে শেষের অংশটা হচ্ছে আহ এটাকে বলছে কবরগাহের দিকে, অর্থাৎ লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে, কবরও দেওয়া হয়েছে। এখন আপনি দ্বিতীয় অংশে আসেন। দ্বিতীয় অংশ হচ্ছে বাথরুম থেকে। এটাকে ঠিক বাথরুম না ভেবে বলানো উচিত যে লাশটাকে যখন গোসল করানো হয়েছে। এবং তৃতীয় অংশে আপনি যখন দেখেন তখন সেটা হচ্ছে যে তৃতীয় অংশে হচ্ছে রেস্তোরাঁ থেকে একজন মানুষ মরে গেছে, তাকে শাওয়ার করানো হয়েছে, তাকে শেষবারের মতো গোসল করানো হয়েছে। এবং ওই গোসল করানোর দৃশ্যের মধ্যে বারবার ফুটে যাওয়ার ব্যাপার আছে, বুদবুদ ফুটে যাচ্ছে, তার শরীরে লাগানো সাবান মাখানো হচ্ছে, সেই বুদবুদটা ফুটে যাচ্ছে। আর প্রথম অংশটা হচ্ছে সে যখন জীবিত ছিল, কিন্তু জীবিত থাকা অবস্থার প্রথম বাক্যটাই হচ্ছে ঝুলে থাকা। সুতরাং একজন মৃত মানুষ তার চারপাশটা দেখতে পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সে কেন আত্মহত্যা করেছে? অনেকগুলো কারণ কিন্তু এই গল্পের মধ্যে ছড়িয়ে আছে। তার মধ্যে এমন হতে পারে যে যেভাবে একটা প্রতীক ব্যবহার করা হয়েছে, মাছিটা যখন ঝুলে থাকে দেয়ালে, তখন এসে টিকটিকি তাকে খেয়ে ফেলে। অর্থাৎ এই যে এই যে বাণিজ্য নির্ভর অর্থনীতির ভেতরে সে যখন নিজে মাছি হয়ে যায়, মেটামরফোসিসের গল্পের মতো, তখন বাণিজ্য তাকে খেয়ে ফেলে। এই নিষ্পেষণ বা এই পরাজিত অবস্থাটা সে সহ্য করতে পারেনি, সেজন্য মরে গেছে। দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, এবং যেটা আমার কাছে মনে হয়েছে এটা একটা সম্ভাব্য পরিণতি বা সম্ভাব্য কারণ কেন এই লোকটা আত্মহত্যা করেছে, এনাম কেন আত্মহত্যা করেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গল্পের ভেতরে শেষে দুজন একদম শেষ শেষ যখন গল্পটা হয় তখন আছে পরদিন ভোরবেলা কবরগাহের ফটক খুলে দুইজন গর্ভবতী নারীর সাথে কখন একটি কচি হৃদয় রাত খাওয়া মাটি আর সিক্ত ধুলোয় পায়ে দাগ এঁকে গেল। তার মানে হচ্ছে পরদিন দুজন নারী, এবং তারা দুজনই গর্ভবতী, তারা এসে তাকে তার কবরটা দেখতে এসেছে। তাহলে কি এই পুরুষটির সঙ্গে একাধিক নারীর সম্পর্ক ছিল? এবং একাধিক নারীর সম্পর্ক থাকার কারণে সে যখন সুচরিতাকেও সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার চিন্তা করে, তাহলে কি দুজন নয় আরো বেশি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল? এবং এই যে বহু নারীগামিতা, তাকে কি একসময় পুড়িয়ে খাওয়ার চেষ্টা করেছিল, পুড়িয়ে ফেলেছিল? মানসিকভাবে সে ইতিমধ্যেই মৃত হয়ে গিয়েছিল। ঝুলে পড়াটা কেবল শেষ যাত্রার অপেক্ষা মাত্র। তার মানে 60-এর দশকের সমস্ত বিশ্ব এবং দেশীয় আন্তর্জাতিক যে কোলাহল, তার ভেতর থেকে একজন মানুষ যখন
সমস্ত চাপে এবং অত্যাচারে নিষ্পেষিত হতে হতে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে, যখন সে নিজের কথা দিয়ে অন্য নারীকে প্রতারণার মধ্যে টেনে নিয়ে যায়, এবং দুজন নারী যখন গর্ভবতী হয়ে যায়, এই যে ব্যক্তিগত দোলাচল, এই দোলাচল কি তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গিয়েছিল? এগুলো শুধু আমরা বিবেচনার মধ্যে আনতে পারি, কারণ এই গল্পটার মধ্যে কোথাও নিশ্চিতভাবে বলা নাই কেন সে আত্মহত্যা করেছে, কিন্তু অনেকগুলো পরিণতির ইঙ্গিত আছে। যেমন একটা ইঙ্গিত খুব পরিষ্কার, মিলার সঙ্গে এনামের শারীরিক সম্পর্কের বর্ণনা আছে, এবং সেখানে কি মিলা এবং একই সঙ্গে সাবেরা আপার সঙ্গে তার সন্ধ্যাবেলায় কাটানোর প্রসঙ্গ আছে, এবং সুচরিতার সঙ্গে তার কাটানোর সম্পর্কের বর্ণনা আছে। তাহলে এই যে বহু বাণিজ্যের একটা নিষ্পেষিত বহু বাণিজ্যের ফলে নিষ্পেষিত একজন সাধারণ তরুণ, সে হয়তো সবার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সম্পর্কের একটা বিন্দুতে সে পৌঁছে গেছে যেখান থেকে হয়তো তার আর কোনো ফেরার পথ ছিল না। তাহলে এই মানবিক সম্পর্কটাকে যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নিয়ে যাই, তাহলে এটারও একটা গভীর পরিণতি আমরা দেখতে পাই। যেমন 60-এর দশকে যখন এই গল্পটা লেখা হয়েছিল, তখন পূর্ব বাংলা বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। পূর্ব বাংলা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। পূর্ব বাংলার রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পূর্ব বাংলা কখনো সম্পর্ক তৈরি করতে পেরেছে? তার মানে কি পূর্ব বাংলাকে রাজনীতিকভাবে সফল হতে হলে এরকম বহুগামী হতে হবে? সে কি রাশিয়ার দিকে যাবে, সে কি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাবে, না চায়নার দিকে যাবে? এই টানাপোড়েন কিন্তু পূর্ব বাংলায় 60-এর দশকের সমস্ত যুবকের মধ্যে ছিল। 60-এর দশকের শেষে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার আগে, যে সমস্ত যুবকের মধ্যে ছিল, তার পরবর্তী সময়েও ছিল, স্বাধীনতার পরেও ছিল। আমাদের রাজনৈতিক ভাগ্য কি হবে? শহীদুর রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইখানে, একটা মানবিক গল্পকে, একজন মানুষের সাধারণ একটা আত্মহত্যার কাহিনীকে তিনি ব্যক্তি জীবনের টানাপোড়েনের সঙ্গে, রাজনৈতিক জীবনের টানাপোড়েনের সঙ্গে, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে একটা সুতোয় গাঁথতে পেরেছেন, এবং সেই সুতোটা আমাদের কাছে পরিষ্কার, কিন্তু তার শেষটা আমাদের কাছে পরিষ্কার না। এটা পাঠকের দায়িত্ব সেই শেষটা খুঁজে বের করা, যে কোথায় গল্পটা আমাদেরকে নিয়ে যেতে চেয়েছে। ভালো গল্প, সেরা গল্প, শ্রেষ্ঠ গল্পের বৈশিষ্ট্যই এই যে এক একজন পাঠকের কাছে এটার এক একটা মাত্রা তৈরি হবে, এবং সেই মাত্রাটা যিনি পাঠ করবেন, যত গভীরে প্রবেশ করতে পারবেন, সেটা তার পাঠ ক্ষমতার উপর নির্ভর করবে, যে তিনি গল্পটা কত রকম ভাবে অনুভব করতে পেরেছেন। আমার মনে হয় এটা একটা উন্মুক্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে ওপেন এন্ডেড স্টোরি, একই রকম ভাবে এটা একটা উন্মুক্ত গল্প, যার কোনো প্রান্ত নাই। প্রান্ত খোঁজার দায়িত্ব হচ্ছে পাঠকের। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমিন ভাই। হ্যাঁ, অদ্ভুত বিশ্লেষণ, খুব ভালো লাগলো। মানে আমি খুঁজছিলাম, আপনার মতো করে ভাববার ক্ষমতাই আমার নেই, কিন্তু সেই কারণেই বারবার আসি একটা আবারও আগামীবার হয়তো ইন পার্সন, তখন যারা অনলাইনে আছে সবাইকে আনা সম্ভব হবে না, বাট তারপরও আরেকটা না না সাদিয়া, ওটা এমনি আমি এমনিতেই বলেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো আমি জানি। আপনিও যেরকম এমনিতেই বললেন, আমিও হয়তো এমনিতেই বললাম। না, নিশ্চয়ই দেখা হবে আমাদের। আমি একটু আমার গল্পটা পড়তে গিয়ে আমার একটা একটা লাইন আমার খুব এসেছে আর কি। সেটা হচ্ছে ওই যে এখানে আছে, এ পৃথিবী একবার পাইতারে। এটা তো একদম জীবনানন্দের সেই কবিতার লাইন, এ পৃথিবী একবার পাইতারে আর কি পায় না কো আর। এবং ওখানে ওই 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 কথাটাই আছে, যে তাহলে কি সুচরিতাও আত্মহত্যা করেছিল কোনো কারণে?
এবং হ্যাঁ, সুচরিতার আত্মহত্যাটাই কি এনামের আত্মহত্যার কারণ? জি 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 জি, হ্যাঁ খুব। সেই মানে অদ্ভুত ভাবে জড়ানো থাকে গল্পটা, মানে আমার জানবার খুব ইচ্ছা ছিল। আপনার বিশ্লেষণ ভালো লেগেছে, হয়তো অন্য কারো কাছে অন্যভাবে ধরা দিবে, যেটা আপনি বললেন এটা ওপেন একটা ইয়ে আছে এটার ভিতরে। না, ধন্যবাদ। ভীষণভাবে এত শর্ট টাইমে আপনি এত সুন্দর বিশ্লেষণ করলেন, এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি সমস্বরের এবং আমার ব্যক্তিগত, আমার ভাইয়ার পক্ষ থেকে। আমরা তাহলে দুই তিনটা কবিতা শুনে আমরা কবিতার বিশ্লেষণ শুনবো আনিস আহমেদ মামার কাছ থেকে। তো প্রথমে বোধহয় শর্মী আপা করবেন, তাই না? শর্মী আপা, রাহাত, সোমা, তাম্মি তো বোধহয় চলে যেতে হয়েছে। ধন্যবাদ অদিতি। আম, আমি পড়তে চেষ্টা করছি ওনার আগুনের মতো গান। আগুনের মতো গান, সেই গান ভালোবাসি আমি। ভালোবাসি সে গানের প্রতিটি চরণ, তার সুর। এই কথা বলেছিল বৃদ্ধ এক। তার পাগলামি কারো ভালো লেগেছিল, কেউ করেছিল দূর দূর, কেউ উঠেছিল হেসে অট্টরবে। বিদ্রূপের ক্রূর কশাঘাতে ব্যঙ্গ করে বলেছিল, লোকটা উন্মাদ। মায়ের শীতের রাতে নগ্ন দেহ বৃদ্ধটি অশ্রুর প্রবল প্লাবনে চোখ ভেজালো না। অঙ্গারের স্বাদ যেন তার দেহে মনে। তারপর ঘন কুয়াশা জীর্ণ দেহ বৃদ্ধটির কৃশকায়া মিলালো কখন। তখন সূর্যের আলো প্রত্যুষের ঘাসের ডগায় রামধনু এঁকে গেল। মাঠে যাকে সোনালি স্বপন, সূর্যের আহ্বানে যেন প্রাণ পেয়ে পাখি সব ডাকে। এবার আগুন ঝরা সেই গান শোনাও আমাকে। রাহাত। ধন্যবাদ শর্মী আপা। ধন্যবাদ আপু। আমি পড়ছি আহ শহীদুর রহমানের কবিতা মিল। তোমাতে আমাতে নেই মিল এক বিন্দু, অথচ দুজনে চলেছি একই সঙ্গে। অথই জলধি নাচলে বিপুল সিন্ধু, ঢেউ ছোটে তার তোমার সর্ব অঙ্গে। এ কি বিস্ময়, সাগরে তোমাতে এক সার। সাগর তোমার অঙ্গে নিয়ত কথা কয়, উতল পবন পেলে গর্কির উৎসার। তোলপাড় ওঠে মাছ দরিয়া বাংময়। ভেবে ভেবে আমি বনের, এ কি বনের প্রচ্ছায় স্থানুর রয়েছি ক্লান্ত পথিক ডাকতে। যদি ঝড় তোলো আম্র কাননে বাক্তয়, শাখা ভাঙব কি তোমার নিদান রাখতে। তবু তুমি আমি চলেছি একই সঙ্গে, তোমাতে আমাতে নেই মিল এক বিন্দু। ঢেউ ছুটে দেখি তোমার সর্ব অঙ্গে, দূরের জলধি নাচলে বিপুল সিন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ রাহাত, সুন্দর পড়েছো। এই কবিতাটা আমার খুবই প্রিয়, সবগুলোই প্রিয়, কিন্তু এটা আমি নিজেও একসময় পড়েছি কোথাও। শর্মী আপারটাও পড়েছি আরেকটা কোন একটা অনুষ্ঠানে। সোমা, তোমাকে কোনটা দেয়া হয়েছিল মনে নেই, পড়ো। ধন্যবাদ আমাকে আম, অনুষ্ঠানে করার জন্য। আমি পড়ছি কবি শহীদুর রহমানের প্রয়াণের পর কবি রফিক আজাদ ওনার স্মৃতিচারণে একটি কবিতা লিখেছেন। সে কবিতাটির নাম শহীদুর রহমান। এ কেমন চলে যাওয়া, এরকম ভাবে কেউ যায় নাকি যেতে আছে চিরকাল অভিমানী, তাই পারলি যেতে, নাকি বলা নেই কওয়া নেই, এভাবেই চলে যেতে হয়। চলে গেলি নীরবে মানির মতো, চলে গেলি কিছুই নিলি না সঙ্গে, সব কিছু ফেলে চলে গেলি। স্মৃতিরাশি পড়ে থাকে পিছে, চারপাশে নদী তীরে পাহাড় বা সমতলে। স্মৃতির দুর্বহ
বয়ে বেড়াবে সন্তান। পত্নী শুধু পত্নী নয়, সে যে তোর চিরনির্বাচিতা। তাকে ফেলে এ তোর কেমন চলে যাওয়া? বন্ধুদের চোখে চোখে এই তো শহীদ, এখানে দাঁড়িয়ে আছে প্রিয় ভঙ্গি, কোমরে দুহাত। রগুড়ে কথায় কারো কিংবা নিজের রসিকতা তোকে খুব খ্যাপাটে হাসাতো। তোর হাসি, তোর সেই বিখ্যাত হাসির শব্দ আছড়ে পড়ে সামুদ্রিক ঢেউয়ের মতো আমাদের এই ব্যক্ত স্মৃতির সৈকতে। কতদিন ভেবেছি যে যাব ঝিনেদাতে, বেশ কিছুদিন থেকে তোর হাসি বেশি বেশি করে শুনে এসে সবারই হাসাবো। চারপাশে কিচকিচ করে কত লোক, উপযুক্ত ভাবে তার হাসতে জানে না। স্মৃতির বিড়াল কাঁদে শুনি চতুর্দিকে, উঠোনে, রসুই ঘরে, বাড়িময় ঘুরে ঘুরে কাঁদে। ঝরা পাতাদের শুকনো শব্দে তোর বেড়ালের ভেজা কান্না মিশে। রাত্রিরে, গভীর রাতে সন্তানেরা ঘুমিনোর পরে কাঁদে তোর বধূ। বেদনা প্রগাঢ় হয়ে ঝরে পড়ে অন্ধকার ঘরে। যে যায় সে চলে যায়, পড়ে থাকে তার মানসিক ধন সম্পদ। জীবিত যে, তার থাকে ধার দেনা। চলে যাওয়া মানুষের কাছে থাকে তারা খুব ঋণী। তোর ভালোবাসার সম্পদ ভোগ করে সহস্র ঋণের জালে রয়ে যাই আমরা, সব জীবিত স্বজন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোমা, খুব ভালো লাগলো তোমার পড়াটা। এবার আমরা চলে যাই একটু আনিস মামার কাছে, একটু শুনি কবিতা নিয়ে, আপনার শহীদুর রহমানের কবিতা নিয়ে একটু বিশ্লেষণ। অসংখ্য ধন্যবাদ অদিতি। শোনা যাচ্ছে আমার কথা? অসংখ্য ধন্যবাদ অদিতি, আমাকে এই অনুষ্ঠানে কিংবা এই স্মৃতিসভায় আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই কবি শহীদুর রহমানের বেদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলবো। শহীদুর রহমানের লেখার মধ্যে, সেটা কবিতাই হোক কিংবা গল্পই হোক, খানিক আগে আমরা গল্প শুনছিলাম, প্রথমে রায়হানের কণ্ঠে আমরা কবিতাও শুনলাম, পরে অন্যরাও কবিতা পড়লেন। তার কবিতা কিংবা গল্প যেটাকেই আমি দেখি না কেন, এক ধরনের পরাবাস্তববাদ। এই পরাবাস্তববাদ কিংবা সুররিয়ালিজম যেটাকে বলে, বিশেষত এটা কবিতায় বেশি থাকে, পাওয়া যায়। সেটা হলো যে একটি বাস্তব বিষয়কে খুব অবাস্তব ভাবে পরিবেশন করা। এবং আমি খুব সহজ করে কথাটা বলছি, এবং সেই পরিবেশনার মধ্য দিয়ে আমাদের মনে, পাঠকদের মনে কল্পনার নতুন তরঙ্গ সৃষ্টি করা কিংবা কল্পনার নতুন মাত্রা সৃষ্টি করা। স্বাভাবিকভাবে যে কোনো কবিতাতেই আমরা জানি যে উপমা, উৎপ্রেক্ষা ইত্যাদি ব্যবহার করা হয়, কিন্তু পরাবাস্তব কবিতার চিত্রকল্পগুলো এমনই পরস্পর বিরোধী, কখনো আমাদের মনে হতে পারে যে সংঘাতময়, কিন্তু এই সংঘাত সেই সংঘাত নয়। এটি আমাদের মনকে তাড়া দেয়, আমাদের হৃদয়কে তাড়া দেয়। আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার ক্ষমতা রাখি এবং কবিতায় সেই কথাটা বেরিয়ে আসে। যেমন রায়হানের কবিতার একটা লাইন আমি লিখে রেখেছিলাম, মৃতের হাড়ে কাটলেট ভাজা হবে। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। বাহ্যত মনে হতে পারে যে এ কথা তিনি বলছেন কেন, কিন্তু পুরো কবিতাটাকে যদি আমরা ধরি তাহলে বোঝা যায় যে এই রকম পরাবাস্তববাদ চিন্তার মধ্যে
কবিতার কেবল অলংকরণ নয়, যে কথা আমি বললাম, যে চিন্তার একটা দুয়ার উন্মোচিত হয়। আমার কাছে এই মুহূর্তে যে কবিতাটা আছে, পারাবত শান্তি কবিতাটির নাম, বোঝাই যাচ্ছে যে শান্তির পায়রা নিয়ে তিনি কথা বলছেন। এটা খুব সহজ একটা শিরোনাম, কিন্তু কবিতার ভেতরে যখন প্রবেশ করি তখন দেখি যে তিনি বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করেছেন, এবং সকল প্রেক্ষাপটেই তিনি শান্তি কামনা করেছেন, শান্তি দেখেছেন। তিনি কবিতাটি শুরু করেছেন এইভাবে, আমি নিমতলির বাঁকে গিয়েছিলাম। সম্ভবত এটা ঢাকার নিমতলির কথাই বলছেন, হয়তো ব্যস্ত জায়গা পুরনো ঢাকার নিমতলি। এবং কিন্তু নিমতলির বাঁকে গিয়ে তিনি দেখলেনটা কি? আমরা হলে বলতাম যে যানবাহনের ভিড়, রিক্সার ঘন্টা, এইরকম কিছু একটা আমরা বলতাম, লোকের ভিড়। তিনি বলছেন সেখানে পাখিরা খেলছিল নির্ভয়ে, সেখানে দোয়েল ছিল, তিতির ছিল। একেবারেই বাস্তবতার সঙ্গে মিল নেই। কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলেই দেখবেন যে তিনি শান্তির সন্ধান করছেন। পারাবত হয়ে পারাবত ছিল, পায়রা পায়রা হয়েই ছিল, চারিদিকে শান্তি, কুজনের শান্তি। এবং সেই সঙ্গে তিনি বলছেন পারাবত হয়ে পারাবত শান্তি, অর্থাৎ পায়রার যে শান্তির কথাটা, শান্তির পায়রা, পায়রার শান্তি নয়, সেটা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। এবং 5 স্তবকের এই কবিতায় প্রতিটি স্তবকই শুরু হয়েছে ওই কথা দিয়ে, আমি নিমতলির বাঁকে গিয়েছিলাম। এবং প্রত্যেক সময় সাধারণ পাঠকের একটা প্রত্যাশা ছিল যে নিমতলির বাঁকে গিয়ে তিনি কি দেখেছেন। দ্বিতীয় স্তবকে তিনি বলছেন সেখানে কৃষকরা লাঙ্গল চষছিল, লাঙ্গলের ফলায় যখন ঢেলা উত্থাল পাথাল করছিল তখন দোয়েল নাচছিল, তিতির নাচছিল, পারাবত হয়ে পারাবত নাচছিল। অর্থাৎ এখানে তিনি পরাবাস্তববাদের মধ্যেও পরাবাস্তববাদ এনেছেন। কারণ কৃষকরা যখন লাঙ্গল চষছিল সেখানে দোয়েল নাচার কথা নয়, কিন্তু এই যে প্রতিটি ঘটনায়, পরবর্তী ঘটনাগুলো আমি সংক্ষেপে বলবো, এই যে প্রতিটি ঘটনা, এবং সেখানে তিনি নিমতলির বাঁক থেকে নিয়ে এসছেন একেবারে গ্রামে, যেখানে লাঙ্গল চাষে কৃষকরা, এবং পারাবত হয়ে পারাবত নাচছিল, চারিদিকে শান্তি, কুজনের শান্তি। তার প্রার্থনা হচ্ছে শান্তির। কেন তিনি নিমতলির বাঁকের কথা বললেন? তাহলে নিমতলির বাঁকের কথা বললেন দুটো কারণে। একটা, ওই যে বললাম যে পরাবাস্তববাদকে নিয়ে আসা, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে শান্তি যে কেবলমাত্র চাষের জমিতে রয়েছে তা নয়, শান্তি কিন্তু ওখানেও থাকতে পারে। পরের স্তবকে তিনি বলছেন আমি নিমতলির বাঁকে গিয়েছিলাম, সেখানে জেলেরা জালে জালে মাছ ধরছিল, কালো জালে রূপালী মাছের আঁশ চমকালো, কৃষ্ণকান্ত কালাচাঁদ শুভ্র দাঁতে হাসছিল। অসাধারণ, অসাধারণ বিষয়। তাই দেখে বক হাসছিল, তিতির হাসছিল, আবার বক এবং তিতিরও চলে এসছে। এই কবিতাটি একটি আনন্দ ঘন কবিতা, কিন্তু আমরা শহীদুর রহমানের লেখার মধ্যে অতখানি আনন্দের সন্ধান সবসময় পাই না, এবং কারণ উনি বেশ ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে লেখেন, সেটাও বোঝা যায়। কিন্তু এই যে তিনি বলছেন যে সেখানে জেলেরা জালে জালে মাছ ধরছিল এবং কালো জালে রূপালী মাছের আঁশ চমকালে কৃষ্ণকান্ত কালাচাঁদ শুভ্র দাঁতে হাসছিল।
তাই দেখে বক হাসছিল, তিতির হাসছিল, পারাবাত হয়ে পারাবাত হাসছিল, চারিদিকে পারাবত, চারিদিকে শান্তি, পূজনের শান্তি। এই যে শান্তি তিনি উপলব্ধি করছেন সর্বত্র, এই উপলব্ধি কিন্তু যে জায়গাগুলোতে করছেন তার সঙ্গে তিনি নিমতলির রাস্তার ওই বাঁকের কথা, মোড়ের কথা তিনি বলছেন। পরের লাইনে আছে, আমি নিমতলির বাঁকে গিয়েছিলাম, সেখানে খালে ঘাটে, সরি আমার একটু চোখের জন্য সমস্যা হয়, খালে ঘাটে বধূরা বাসন মাজছিল, পাটে কাপড় কাচ্ছিল, উঁচু উঁচু ফুলকুড়িতে রামধনু উড়িয়ে নাই ছিল যুবতীরা, খালের ধারের হিজল গাছে বউ কথা কও ডাকছিল, কোকিল ডাকছিল, লক্ষ্মী পেঁচা বসেছিল। এখানেও আমরা লক্ষ্য করি যে কাপড় কাচার কথা এসছে, এবং সঙ্গে সঙ্গে আবার এটাও এসছে যে রামধনু উড়িয়ে নাই ছিল যুবতীরা, লক্ষ্মী পেঁচাও বসেছিল। তার মানে যে উপমা উৎপ্রেক্ষাগুলো তিনি আনছেন, উপমাগুলো আনছেন, এখানে প্রেক্ষা বলাটা ভুল হবে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমাদের সাধারণ মানুষ আমরা যারা, আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তিনি কিন্তু খানিকটা সরিয়ে দিচ্ছেন, কিন্তু এক জায়গায় আমাদের প্রত্যাশা মিলে যাচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। সেটা হলো শান্তি তিনিও দেখছেন কিংবা দেখতে চাইছেন, শান্তি আমরাও দেখছি, আমরাও দেখতে চাইছি। এবং শেষের স্তবকে, আমি নিমতলির বাঁকে গিয়েছিলাম, সেখানে মাথায় গামছা বাঁধা কিশোর ধেনু চড়াচ্ছিল, মাজার ঘুঙুর পরা বালক খালের ধারে গিয়ে পাগল নিয়ে দৌড়াচ্ছিল, সাথে শালিক ফিঙে দৌড়াচ্ছিল, ঘুঘু ডাকছিল, তিতির ডাকছিল। একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে তিনি পাখির কিন্তু তুলনা এনেছেন, উপমাগুলো পাখির এনেছেন। সেটা একেবারে প্রথম লাইনেই যখন উনি বলেন কবুতরের কথা, তখন বোঝা যায় যে পাখিকে শান্তির প্রতীক হিসেবে তিনি দেখছেন। এবং সেটা কিন্তু অন্যান্য জায়গায়ও এসছে। সে নিমতলির মোড় থেকে শুরু করে আহ ওর বিভিন্ন যে সমস্ত জায়গার কথা আমরা জানি, সেসব স্থানেও কিন্তু সেটা এসছে। যেমন কৃষকদের লাঙল চষার ব্যাপার আছে, জেলের জালে জালে মাছ ধরার কথা আছে, কিংবা মেয়েদের বাসন মাজার কথা আছে। আমি এই কথা বলি এখন শেষ করতে চাই যে এই পরাবাস্তববাদটা সেই সময়েও তিনি লিখেছেন, এবং তার কবিতা এই কারণেই কখনো পুরনো হওয়ার নয়, যে কারণ হচ্ছে গিয়ে তার কবিতার মাত্রাগুলো এমন জায়গায় যাচ্ছে যেটি এখনকার এই আধুনিক যুগের সঙ্গেও, আধুনিক যুগ তো বলা যাবে না, এটা আবার উত্তর আধুনিক যুগ, এই উত্তর আধুনিক যুগের সঙ্গেও কিন্তু সামঞ্জস্যপূর্ণ। কাজেই সেদিক দিয়ে শহীদুর রহমানের অসাধারণ প্রতিভা। শুধু এই এই কবিতাটি তিনি লিখেছিলেন 7ই এপ্রিল 1990 সালে। তো কিন্তু যে বিষয়টি এখানে আলোচিত হয়েছে, যে এত প্রতিভা সত্ত্বেও শহীদুর রহমান খানিকটা স্বল্প পরিচিত কবি হিসেবে থেকেছেন। অন্য কবিরা তার কথা বলেছেন, তিনি লিখেছেন অল্প, কিন্তু যেটুকু লিখেছেন তার মান, এটা সংখ্যা দিয়ে বিচার করব না, আমি গুণ দিয়ে বিচার করব, সেই মান কিন্তু অনেক উচ্চ মানের ছিল। এবং কাজেই আমি আশা করব, এবং তার ছেলে মেয়েরা এখানে আছে, আমি আশা করব যে তারা চেষ্টা করবে শহীদুর রহমানের কাব্যগ্রন্থের কিংবা এবং তার লেখার, সাধারণভাবেই বলবো তার গল্পেরও প্রচার প্রসার ঘটানোর জন্য খুব প্রায়োগিক প্রচেষ্টা নেয়ার। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আনিস মামা, বরাবরের মতোই আপনি একেবারে চুলচেরা বিশ্লেষণ করেন, আজকেও সেটা হলো। সবাইকে আমি এত অল্প সময় দিয়েছি, সেই জন্য আমি দুঃখিত, কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এই অল্প সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজনেই, এবং অবশ্যই সমস্যারের সকলে, এবং তৌফিক না থাকলে তো আমি অনুষ্ঠানটা করতেই পারতাম না। তো ধন্যবাদ তোমাকে। আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো, এই ভরসায় এগিয়ে যাচ্ছি। শর্মি আপা অনেক ব্যস্ততার মধ্যেও জয়েন করলেন, হাতে দাঁতে ব্যথা তাও জয়েন করেছে, সোমারও সমস্যা আছে, আরেকজন ছিল বেচারা চলে গেল। তো একটা কবিতা পড়ে অনুষ্ঠানটা শেষ করি আজকের জন্য। নিশ্চয়ই। এই কবিতাটি আমার খুব প্রিয়, অনেকবারই পড়েছি, তারপরেও আজকে পড়ছি। কথা বলি। আদিতে ঈশ্বর ছিলেন, এবং ঈশ্বর বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। এসো আমরা কথোপকথন করি, এসো আমরা সোনার মতন সন্ধ্যায় কথা বলি, আদিগন্ত মাঠকে সাক্ষী রেখে কথা বলি, খঞ্জনার প্রান্তর উজার ফসলি ক্ষেতকে সাক্ষী রেখে কথা বলি, অঞ্জনা নদীকে সাক্ষী রেখে কথা বলি। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কথা বলি। অঞ্জনায় ঝাঁপ দেয়া রাখাল বালক সাক্ষী, কথা বলি। অঞ্জনার তীরে ঘাস খাওয়া গুরবিনে গাভী সাক্ষী, কথা বলি। এক ঠেঙে কুচ বক সাক্ষী, কথা বলি। কচুরির ভেলায় মৎস্য লোভী সাদা বক সাক্ষী, কথা বলি। আসন্ন মাগরিবের মেঘে ধবল বলাকা সাক্ষী, কথা বলি। সরোবরের বাতাসের দোহাই, কথা বলি। কাশফুলের শুভ্র রেণুর দোহাই, কথা বলি। ঘাস ফড়িংয়ের সবুজের দোহাই, কথা বলি। শাপলার উন্মুখতার দোহাই, কথা বলি। পদ্ম কোরকের লাবণ্যের দোহাই, কথা বলি। কলমি লতার লতানোর দোহাই, কথা বলি। টিপটুটির ঝিলিকের আলোকে কথা বলি, নদীর তরঙ্গালোকে কথা বলি। ঘাসের সঙ্গীত আলোকে কথা বলি, বাতাসের সনন আলোকে কথা বলি। মাঝের গীতালোকে কথা বলি। এসো অগুণন কথা বলি, এসো মুখে মুখে কথা বলি, এসো চোখে চোখে কথা বলি, এসো অনেক অনেক কথা বলি। এসো প্রান্তরের পাড়ে পাড়ে কথা বলি, এসো বাতাসের ধারে ধারে কথা বলি, এসো আকাশের গায়ে গায়ে কথা বলি। এসো সন্ধ্যার মেঘমালায় কথা বলি। তোমার আমার কথাগুলো শোনো, পৃথিবীর সন্ধ্যায় তারা ফুল ফোটালে যেন আদিতে বাক্য এবং বাক্য ছিলেন। এসো আমরা হাতে হাত রেখে অবাংময় কথা বলি, এসো মুখোমুখি চেয়ে নক্ষত্রালোকে কথা বলি। ধন্যবাদ। বাহ, আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও অনেক 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 ধন্যবাদ, এবং একসাথে হবার প্রত্যাশায় থাকলাম ইন পার্সন। নিশ্চয়ই কোনো একটা সময় যারা অনলাইনে আছো, মানে বাইরে আছো বিসি, তাদের জন্য আমন্ত্রণ থাকলো, দেখা হবে নিশ্চয়ই। অনেক কৃতজ্ঞ সবার। অনেক ধন্যবাদ অদিতি হ্যাঁ, ধন্যবাদ অদিতি। ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো থেকো। আমিন। ধন্যবাদ। আর বাই। সবাই ভালো থাকুক।